আমরা আজকে শুরু করব ক্রেডিট নোট দিয়ে। হ্যাঁ, ক্রেডিট নোট কুইকবুকে দুইভাবে হবে, করা যায় না, এটা হবেই দুইভাবে। একটা হচ্ছে পেমেন্ট পাওয়ার আগে, একটা পেমেন্ট পাওয়ার পরে। ধরেন আমরা একটা ইনভয়েস করছি, ইনভয়েস ইনভয়েস মানে কি, বাকি ক্রেডিট। আমি ডিউ ডেট দিছি 1 মাস পরে। আজকে কত তারিখ? আজকে 2 তারিখ। আজকে আমি একটা ইনভয়েস করছি, আমার ডিউ ডেট কবে? নেক্সট মান্থের 2 তারিখ। এখন আগামী পরশু দিন আমাকে বললো আপনার ভাই একটা প্রোডাক্ট আমার ফেরত দিতে হবে, প্রোডাক্টের ঝামেলা আছে। ঠিক আছে, তো প্রোডাক্ট সে ফেরত দিয়ে দিচ্ছে। সে কি আমাকে পেমেন্ট করছে? এখনো পেমেন্ট করে নাই। পেমেন্ট করার আগে যদি সে প্রোডাক্ট ফেরত দেয় তাহলে ক্রেডিট নোট হবে একভাবে। আর যদি সেলস রিসিপ্ট হয়, মানে পেমেন্ট হয়ে গেছে, প্রোডাক্ট আমরা সাথে সাথে পেমেন্ট করে ফেলছি, তাহলে ক্রেডিট নোট আরেকভাবে হবে। সেক্ষেত্রে কি আমাকেও টাকা ফেরত দিতে হবে, কারণ আমি তো টাকা পেয়ে গেছি। প্রথমটা তো আমাকে টাকা ফেরত দিতে হবে না, কারণ টাকা পাইনি। যেটা আমার ফেরত আসছে ওই পরিমাণ টাকা আমাকে অ্যাডজাস্ট করে দিবে। আর যেটা আমি পেমেন্ট পেয়ে গেছি সেখানে আমাকে টাকাও ফেরত দিতে হবে। ওকে, আসেন আমরা আগে একটা ইনভয়েসে যাই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সেলস রিফান্ডই করতে হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আগে একটা ইনভয়েস করি। হ্যাঁ, ইনভয়েস করি। ধরেন আমাদের কাস্টমার কার নামে করব? ধরেন জেমস বন্ড সাহেবের নামেই করি। ইনভয়েস ডেট ধরে নিচ্ছি আমরা ইনভয়েসটা করছি গত মাসে। গত মাসে মানে মের ধরেন 1 তারিখে আমরা ইনভয়েসটা করছি। ডিউ ডেট দেখাচ্ছে দেখেন 30 দিন, মানে নেট 30, তো 31 তারিখ দেখাচ্ছে, 30 দিন পরে দেখাচ্ছে। এখন আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি কি আছে দেখি। ইমেল তো নাই, কিন্তু আমার এখানে প্রোডাক্টও তো নাই। আমি কি প্রোডাক্ট ইনভেন্টরিতে দিইনি? দাঁড়ান, একটু দেখি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, না, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা হয়নি। আচ্ছা, তাহলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা একটু অ্যাড করে নিই। আমার কাছে কি ফাইলটা রেডি করা আছে কিনা আমি একটু দেখি। সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট এখানে তো আছে, বাট এটা ফাইলটা রেডি করা আছে কিনা একটু দেখি। ওকে, এদিকে আমার ঠিক আছে। ফরম্যাটটা একবার একটু দেখে নিই, হ্যাঁ, যাতে ঝামেলা না হয়। ওকে, তাহলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম, সেলস ডেসক্রিপশন, এসকিউ টাইপ, এই তো এসকিউ টাইপ এগুলো ঠিক আছে। তারপর এগুলা সেলস প্রাইস বা রেট, ট্যাক্স অন সেলস প্রাইস, রেট ইনক্লুডিং ট্যাক্স, সেলস প্রাইস ট্যাক্সেবল, এটা না দরকার নাই। ইনকাম অ্যাকাউন্ট, আচ্ছা আমরা কপি করে ফেলি, সময় বেশি লাগবে না। হ্যাঁ, প্রথমটা আমার কি ছিল? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নেম, তাই তো? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নেম, প্রথম 4টা একবার নেওয়া যায়? শিওর, একটা তো নিয়েছি, পর 3টা নিচ্ছি। হ্যাঁ, টাইপ পর্যন্ত, তাই তো? ওকে,
ওকে, তারপর হচ্ছে সেলস প্রাইস রেট, সেলস প্রাইস রেট ঠিক আছে। এরপর আমাদের কি ইনফরমেশন আছে, এরপর হচ্ছে পারচেজ ডেসক্রিপশন, তাই তো? উপরের গুলো সব হচ্ছে সার্ভিস, পারচেজ ডেসক্রিপশন নাই। পারচেজ ডেসক্রিপশন কোথায়? এই যে পারচেজ ডেসক্রিপশন, মাঝখানের এগুলো নাই, এগুলো দিলাম না। এরপরে কি আছে, পারচেজ কস্ট, পারচেজ কস্ট, পারচেজ কস্ট, পারচেজ কস্ট। ওকে, এরপরে কি আছে হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অন হ্যান্ড। এরপরে কি আছে, as of date, as of date, ওকে। তাহলে এটা আমাদের সেভ হয়ে গেল, সেভ, সেভ ডেস্কটপে সেভ করে ফেলি, সেভ, সেভ। ক্লাসে যারা আছেন তারা কি কি করলাম বুঝতে পারলেন? আমার এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা অ্যাড করা ছিল না, আপনাদের জন্য যে কোম্পানিটা আমি খুলেছি এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা ছিল না। আমি এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করলাম এক্সেল ফাইল থেকে। ওকে, এখন আজকে আমরা যেটা করব, আমরা ফার্স্টে করব ক্রেডিট নোট। ক্রেডিট নোট করার জন্য আমার আগে একটা ইনভয়েস থাকতে হবে, যেই ক্রেডিট নোটটা হবে হচ্ছে টাকা পাওয়ার আগে, মানে আমরা ইনভয়েস করেছি এখন টাকা পাইনি কিন্তু তার আগেই প্রোডাক্ট ফেরত চলে আসছে। ওকে, তো আমরা ফার্স্টে একটা ইনভয়েস করে নেই। ইনভয়েসে আমাদের কাস্টমারের নাম ধরেন, কার নাম দেবো, সুসান। সুসান, ডেট দিচ্ছি আমি জুনের, সরি মের 1 তারিখ। ওকে, 1 তারিখে আমরা ইনভয়েসটা করেছি। আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিই এখন, এই যে এখন চলে আসছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, লাইফ সেভিং ইকুইপমেন্ট। একটা প্রোডাক্ট দিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ধরেন আমি বিক্রি করেছি কয়টা, 5টা, ঠিক আছে। এটার উপর আমার ধরেন ট্যাক্স ছিল 10%, হ্যাঁ 10%। এখন আমার দেখেন টোটাল কত হলো, 4,840 টাকা ট্যাক্স সহ, তাই তো? এটা আমি 7 ক্লোজ করে দেই, 7 ক্লোজ। তাহলে আমাদের 1001 একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে। এটা আমরা শুরুতে কিভাবে দেখেছি, এস্টিমেট থেকে করে দেখেছি, কারণ সবগুলো তার এস্টিমেট হবে না, সরাসরি ইনভয়েস হবে। তো ইনভয়েস হয়ে গেল। এখন ধরেন আমরা একটু যদি সেলসে যাই, অল সেলস, আমরা এই সুসানের নামে এই ইনভয়েসটা করেছি, তাই তো? এখন ধরেন এখানে আমাদের ওর নামে করেছি কয়টা, আমরা 5টা প্রোডাক্ট বিক্রি করেছি। এখন ও বললো যে ভাই তোমার এই প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট একটু ঝামেলা আছে, আমাকে এই একটা প্রোডাক্ট ফেরত দিতে হবে। এখনো কি আমি টাকা পাইনি, এটা তো ইনভয়েস করেছি। ইনভয়েস করার পর কি করতে হয়, পেমেন্ট নিতে হয় না, রিসিভ পেমেন্ট করতে হয়। যদি আমি পেমেন্ট পাই, এটা রিসিভ পেমেন্টের আগে। ওকে, তাহলে আমরা কি করব দেখেন, তাহলে আমরা এই প্লাস আইকন থেকে চলে যাব ক্রেডিট নোটে। ক্রেডিট নোটে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব কাকে, সুসান। কারণ যার কাছে প্রোডাক্ট বিক্রি করেছেন আরেকজনের নামে ক্রেডিট নোট করলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমরা প্রোডাক্ট বিক্রি করেছি 1 মে 2024-এ। ধরেন উনি আমাদেরকে জানিয়েছে 4 তারিখে, 4 তারিখে বলছে যে ভাই আমার তোমার একটা প্রোডাক্ট ফেরত দিতে হবে, একটা প্রোডাক্টে ডিস্টার্ব। ওকে, তাহলে আমরা 4 তারিখে ক্রেডিট নোট করছি। ওকে, এখন আমাদের প্রোডাক্টটা কি ছিল, লাইফ সেভিং ইকুইপমেন্ট ছিল বোধহয়, না? ওই প্রোডাক্টটাই কিন্তু দিতে হবে, অন্য প্রোডাক্ট দিলে কিন্তু আবার আসবে না। এখন আমার ফেরত আসতেছে কয়টা, একটা, যার কারণে আমি এখানে একটাই রাখতেছি। ওকে, একটা, আমার ট্যাক্স কত সিলেক্ট করেছিলাম,
10%। ঠিক আছে, এইটা আমি এখন 7 ক্লোজ করে দিব। তাহলে দেখেন আমার এখানে বলছি কি ইনভয়েস নাম্বার 1 তাতে আমার এত টাকা ক্রেডিট নোট, মানে এত টাকা ইনভয়েস। এই ইনভয়েসের এগেনস্টে আমি দেখেন ক্রেডিট নোট 1002, আর যে মনে রাখবেন ইনভয়েস এবং ক্রেডিট নোটের নাম্বারের সিরিয়াল থাকবে সেম। ধরেন ইনভয়েস হচ্ছে 5টা 1005, তারপরে আপনি একটা ক্রেডিট নোট করতেছেন, ক্রেডিট নোট কিন্তু 10 ক্রেডিট সিএন ক্রেডিট নোট 1001 হবে না, সিএন 1006 হবে। ক্রেডিট নোট এবং ইনভয়েসের সিরিয়াল থাকবে সেম এক লাইনে। ওকে, যার কারণে এটা ইনভয়েস 1 এর পর ক্রেডিট নোট 2। ওকে, এখন আমরা কি করলাম দেখেন এটা আমার এটা ফেরত চলে আসতেছে। ঠিক আছে, এখন যদি আমরা এইটা অ্যাপ্লাই করতে চাই, আমি কি করেছি, ও আমাকে 4 তারিখে জানানো মাত্র আমি এটা নোট ক্রেডিট নোট করে রেখেছি যে এই আমার একটা প্রোডাক্ট ফেরত চলে আসবে। এখন ধরেন প্রোডাক্ট আমি হাতে পেয়ে গেছি, হাতে পেয়ে যাওয়ার পরে এখন এই ভদ্রলোকের টাকা দেওয়ার টাইম আসছে। ঠিক আছে, যখন আমি এর কাছ থেকে টাকা নিতে যাব, এই যে এখানে কি করব, রিসিভ পেমেন্ট, তাই না? কাস্টমারের পাশে রিসিভ পেমেন্ট করব। যখন আমি রিসিভ পেমেন্টে যাব তখন আমার ওর এগেনস্টে আমার দুইটা ইনভয়েস শো করতেছে, মানে আগেও একটা ইনভয়েস করা ছিল মেবি। তো আমার মেইন ইনভয়েস কোনটা, 1001, এই যে এইটা। আর এইটা কি ছিল বলুন তো, এই 400 টাকা কি দেখাচ্ছে ওর নামে বলুন তো? এখানে কিন্তু ইনভয়েস নাম্বারটা নাই, এখানে কোনো ইনভয়েস নাম্বার নেই, একটা ডেট আছে শুধু, তার নামে একটা ইনভয়েস আছে, ইনভয়েসের ডেট আছে। এই 400 টাকা কোথা থেকে আসছে বলো? আমরা তো মাত্র প্রোডাক্ট এন্ড সার্ভিস করলাম, এর আগে তো কিছু করি নেই। হ্যাঁ, এটা কোথা থেকে পাইছে? যখন প্রোডাক্ট এন্ড সার্ভিস ইম্পোর্ট করছেন তখন ওর নামে ওপেনিং ব্যালেন্স ছিল 400 টাকা, সেটা এখানে দেখাচ্ছে। ওকে, এরকম যদি ওপেনিং না হুট করে চলে আসবে কেন? আপনি যখন প্রোডাক্ট এন্ড সার্ভিস, মানে আপনি যখন কাস্টমার ইম্পোর্ট করছেন, একটা এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করছেন, মনে আছে? ওই কাস্টমারের ডাটাতে ট্রায়াল ব্যালেন্সে এর নামের পাশে লেখা ছিল ওপেনিং ব্যালেন্স, দেখবেন 3 জনের নামে ওপেনিং ব্যালেন্স লেখা আছে। ওই ওপেনিং ব্যালেন্স যাদের যাদের নামে লেখা আছে, ট্রায়াল ব্যালেন্স মানে বুঝছেন তো, মানে আপনার আগের ব্যালেন্সটা, তার নামে এই ব্যালেন্সে 300 টাকা 400 টাকা ছিল, সেটাই এখানে আপলোড হয়ে আছে। ওকে, এখন ধরেন একটা কাস্টমারের নামে আপনার 5টা ইনভয়েস আছে, আপনার ক্রেডিট নোট হয়েছে একটা ইনভয়েসের এগেনস্ট। ঠিক আছে, এখানে যেমন ধরেন 2টা শো করতেছে না, তখন কি করবে, এখানে পরপর 5টাই শো করতেছে। এখন আপনার কোন ইনভয়েসের এগেনস্টে ক্রেডিট নোট হয়েছে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যে আমি 1001 এর এগেনস্টে ক্রেডিট নোট করছি 1002। তার মানে আমি এই যে উপরে যেটা আছে ইনভয়েস, আগের যে ট্রায়াল ব্যালেন্স যেটা চলে আসছে, সেটা আমি টিকমার্ক তুলে দিব, তাহলে ওখানে আর কোনো ইম্প্যাক্ট নেই, ওটা 400 400 থাকে। ওকে, এখন এই যে দেখেন আমি যখন রিসিভ পেমেন্টে যাব, এই ক্লায়েন্টের এগেনস্টে, এই কাস্টমার এগেনস্টে নিচে দেখেন আমার একটা ক্রেডিট নোট শো করতেছে, তাই না? এখন আমি এটা কখন ওর কাছে এই কাজটা করতেছি, যখন আমি ওর কাছে টাকা নিতে যাব। মানে ও কি করছে দেখেন, ও 1 তারিখে আমার কাছে প্রোডাক্ট এসেছে, মেয়ের 1 তারিখে নেওয়ার পর মেয়ের 4 তারিখেও আমাকে একটা প্রোডাক্ট ফেরত দিয়েছে যে তোমার এই প্রোডাক্টে ডিস্টার্ব আছে। আমি ওই দিনই ক্রেডিট নোট করে রাখছি যে ওর কাছে যখন আমি টাকা পাবো তখন ও এই প্রোডাক্টের টাকাটা আমাকে অ্যাডজাস্ট করে দিবে। তার মানে এই প্রোডাক্টের যে এখানে কত আছে দেখেন 968 টাকা, তার মানে আপনার এই যে টোটাল যে বিল 4840, এখান থেকে 968 মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে আপনার এই টাকাটা রিসিভ হবে। তার মানে যদি আমরা ক্রেডিট নোট করি এবং সেটা যদি আমাদের টাকা পাওয়ার আগে আমরা জেনে যাই, তাহলে আমরা এইভাবে ক্রেডিট নোট করব, ওই ক্লায়েন্টের নামে ক্রেডিট নোট করব এবং রিসিভ পেমেন্টে গেলে ক্রেডিট নোটটা আমরা নিচে পাবো। যে ইনভয়েসের এগেনস্টে আমরা ক্রেডিট নোট করতেছি সেই ইনভয়েসটাকে রেখে বাকিগুলো টিকমার্ক তুলে দিয়ে আমরা যখন 7 ক্লোজ করব, অটোমেটিক্যালি তার সাথে আমার ওই ইনভয়েসে কাটাকাটি হয়ে যাবে, কত টাকা ফেরত আসছে এটা অ্যাডজাস্ট হয়ে বাকি টাকাটা আমি রিসিভ করব। ওকে, এখন ধরেন আমি যদি এখানে 7 ক্লোজ, আচ্ছা ওর ইয়াতে এর এখানে কত টাকা ছিল, 4800 সামথিং ছিল না? এখন দেখেন এই যে সুশান রিয়কের পেমেন্ট কত হয়েছে দেখেন, তাহলে আমার ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে না?
আচ্ছা, তার মানে এটা ক্লোজ হয়ে গেছে আমার। এটা দেখেন টোটাল 4,840 টাকা দেখাচ্ছে আমার পেইড, আর এই যে 968 দেখাচ্ছে আমার অ্যাপ্লাইড। মানে আমার এইটা যে এই ইনভয়েস আমার পেইড, বাট এখানে আমার ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়েছে কত, 968। আর এই যে এটা আমি পেমেন্ট রিসিভ করে আমার একটা ক্লোজ হয়ে গেছে। একটা বিষয় ক্লিয়ার হলো, ক্রেডিট নোট ক্লিয়ার একটা। আর একটা ক্রেডিট নোট হচ্ছে, ধরেন আমি আবার একটা ইনভয়েস করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই এখন যাচ্ছি, সেখানে এখন যাচ্ছি। ধরেন ক্রেডিট নোট দুই ভাবে, একটা হচ্ছে যে আমাকে আগে জানিয়েছে টাকা পাওয়ার আগে, আরটা হচ্ছে টাকা পাওয়ার পরে। হ্যাঁ, যে আমি টাকা পেয়ে গেছি, টাকা পেয়ে গেছি আমরা ইনভয়েস করবো না। টাকা যদি আমরা সরাসরি পাই, সরাসরি সেল করি ক্যাশ টাকায়, ধরেন নগদ সেল হচ্ছে, সেক্ষেত্রে আমরা করি কি, সেলস রিসিপ্ট করি। ইনভয়েস মানে কি, আমি বাকিতে বিক্রি করছি। আর সেলস রিসিপ্ট মানে ধরেন কোনো ক্লায়েন্ট যখন আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, ধরেন আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, ভাই আপনি আমাকে টাকা পাঠিয়ে দিলাম, আপনি আমাকে প্রোডাক্টটা পাঠান, তখন তো তার সাথে আমার কোনো বাকির লেনদেন নাই। এখানে দেখেন এই সেলস রিসিপ্টে ডিউ ডেট বলে কোনো অপশনই নেই, কারণ কি এই টাকা নগদ চলে আসতেছে। এবং এখানে পেমেন্ট মেথড এখানেই আছে। ইনভয়েসের পেমেন্ট মেথড কখন আসে, যখন আমি টাকা রিসিভ করবো, রিসিভ পেমেন্টে যাবো, তখন বলবো যে কোথায় কোথায় টাকা রিসিভ করবো, এইভাবে দাও। আর যখন আমি সেলস রিসিভ করবো, তখন প্রোডাক্টের সাথেই টাকা রিসিভ করার অপশন থাকবে। ওকে, ধরেন এখানে আমি কাস্টমারের নাম দিলাম যে কোন কাস্টমারের কাছে বিক্রি করব। ধরেন নিকি বার্গনের কাছে বিক্রি করব। এটা ডেট দিচ্ছি আমি মে মাসের 24 তারিখ। ওকে, এটা সরাসরি এই যে দেখেন পেমেন্ট মেথড কি হবে, ধরেন আমি চেক পাইছি, এখানে রেফারেন্সের চেক নাম্বারটা লিখলাম। এখন ডিপোজিট টু, এটা কোথায় ডিপোজিট হবে, আমরা ধরে নিলাম আমরা ওয়েলস ফার্গো ব্যাংকে আমি টাকাটা, উনি যে চেকটা দিয়েছে আমি ওয়েলস ফার্গো ব্যাংকে দিয়ে দিচ্ছি। ওকে, এখন উনি আমার কাছ থেকে কিনবেন কি কি, সার্জিক্যাল ইকুইপমেন্ট একটা, ধরেন আরেকটা কিনলো কি, আর কি আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট, আর কিছু লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা ছিল না, এই যে লাইফ সেভিং। ধরেন উনি আমার কাছে সার্জিক্যাল ইকুইপমেন্ট কিনবে হচ্ছে 5টা, আর উনি আমার লাইফ সেভিং ইকুইপমেন্ট কিনবে ধরেন 5টা। ঠিক আছে, এটার উপর ট্যাক্স আমরা ধরে নিচ্ছি 15%, এটার উপরও ট্যাক্স ধরে নিচ্ছি 15%। ওকে, তাহলে উনি আমার কাছে 10টা প্রোডাক্ট সরাসরি টাকা দিয়ে কিনে নিচ্ছেন সেলস রিসিপ্টের মাধ্যমে। ঠিক আছে, আমি যদি এটা সেভ এন্ড ক্লোজ করে দেই, আমার ব্যাংকে কিন্তু এই টাকাটা সরাসরি এখন ঢুকে গেছে, ব্যাংকে কিন্তু অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং আমার ইসে থেকে কি বলে, আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্টটা বের হয়ে গেছে, সেলস আমার সরাসরি বিক্রি করে ফেললাম। এখন উনি আমাকে বললো যে ভাই আপনার তো দুইটা প্রোডাক্ট একটু ঝামেলা পাচ্ছে, এই দুটো ফেরত দিতে হবে। ফেরত নিলে কি করতে হবে, আমাকে টাকা ফেরত দিতে হবে, কারণ আমি টাকা পেয়ে গেছি। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা প্লাস নিউ আইকনে যাব, যাওয়ার পর এই যে রিফান্ড রিসিভ করব, রিফান্ড, এখানে আলাদা করে ক্রেডিট নোট বলে কোনো নোট দিতে হবে না। ক্রেডিট নোট আমরা কেন দিই, যখন টাকা পাওয়ার সময় তো আমার মনে থাকে যে এই জায়গায় ইয়ে হয়েছে, কি বলে এটা, একটা ক্রেডিট নোট আছে, অ্যাডজাস্ট হবে। আর যখন টাকা পাইছি তখন তার নোট রাখার দরকার নেই, পণ্য ফেরত আসছে, টাকা রিফান্ড করে দিলেই টাকা হয়ে যাচ্ছে। ওকে, এখন ধরেন আমার কে ছিল, সুসান না, নাকি নিকি বার্গন ছিল, নিকি বার্গন ছিল। এখন যার কাছে বিক্রি করছি তার নামটাই কিন্তু হতে হবে। ওকে, নিকি বার্গন। এখন ধরেন আমার রিফান্ড করতেছি, ওনার কাছে আমি বিক্রি করছি কবে, 24 তারিখে, ধরেন আমি রিফান্ড করতেছি 28 তারিখে, উনি প্রোডাক্ট ফেরত পাঠাতে আমি বুঝে পাইছি, আমি এখন রিফান্ড করে দিচ্ছি। ওকে, এখন আমার প্রোডাক্ট কি কি ছিল, ধরেন পেমেন্ট আসতেছে, আগে প্রোডাক্টটা সিলেক্ট করে নিই। ধরেন লাইফ সেভিং ইকুইপমেন্ট আমার 2টা ফেরত আসছে, বাকি সার্জিক্যাল ইকুইপমেন্ট ফেরত আসেনি। লাইফ সেভিং ইকুইপমেন্ট 5টার মতো 2টা ফেরত আসছে। ঠিক আছে, এখন আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে হবে, আমি কোন ব্যাংক থেকে টাকাটা দিব। ধরেন আমি ওনাকে চেক পাঠিয়ে দিচ্ছি, একটা চেক লিখে দিচ্ছি, ভাই আপনি চেকটা দিয়ে টাকাটা তুলে নেন। এই চেকটা দিলাম কোথা থেকে, এই চেকটা ধরেন দিলাম আমি ওয়েলস ফার্গো ব্যাংক থেকে। আমার ওয়েলস ফার্গো ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে চেক দিয়ে দিলাম। দিয়ে আমি ফার্স্টে কি করছি, কাস্টমারের নাম দিছি, কাস্টমার ঠিক আছে। এরপর আমি তাকে কিভাবে টাকা দিব সেটা ঠিক করে দিলাম। এরপর কি প্রোডাক্ট ফেরত আসছে, উনি কিন্তু প্রোডাক্ট আমার কাছে চলে আসছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে। এরপর আমি অ্যাকাউন্টসে এন্ট্রি করতেছি, তাই তো।
এরপর আমি কি করলাম, আমি লাইফ সেভিং ইকুইপমেন্ট যে দুইটা আমার ফেরত আসছে এই দুইটা আমি এখানে এন্ট্রি করলাম। ঠিক আছে, আমার এখানে দেখেন রেট টেট সব সেম আছে। ঠিক আছে, ট্যাক্স দিছিলাম কত, 15%। এখন যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি, আচ্ছা ও এটা হয়ে গেছে না, আচ্ছা ওখানে দেখেন অলরেডি লেখা চলে আসছিল যে আপনার রিফান্ড কমপ্লিট। তার মানে আপনার ব্যাংকে যে ব্যালেন্স ছিল সেখান থেকে ওই পরিমাণ টাকা কিন্তু কমে যাবে, রিফান্ড হয়ে যাবে। এবং রিফান্ডে আপনি যে দুইটা প্রোডাক্ট এখানে দিয়েছেন এই দুইটা প্রোডাক্ট আপনার ইনভেন্টরিতে আবার যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন কি, আপনি 5টা প্রোডাক্ট বিক্রি করছেন, দুইটা প্রোডাক্ট ফেরত আসছে, বিক্রি করছেন কি নগদ টাকায়, ধরেন 5টা প্রোডাক্টের দাম 50 টাকা, আপনি 50 টাকা হাতে পেয়ে প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, দুইটা প্রোডাক্ট ফেরত আসছে, আপনি ফেরত দিবেন কত, 20 টাকা। 5টা প্রোডাক্ট দাম যদি 50 টাকা হয়, দুইটা প্রোডাক্ট 20 টাকা ফেরত দিবেন। কারণ 20 টাকা ফেরত আপনি কিভাবে দিবেন, বিকাশে দিবেন না ক্যাশ টাকা দিবেন না ব্যাংকের মাধ্যমে দিবেন না কার্ডের মাধ্যমে দিবেন, এটা সিলেক্ট করে নিলেন আগে। নিয়ে তাকে বললেন যে ভাই তোমার টাকা পাঠাই দিচ্ছি, তোমার প্রোডাক্ট কই, প্রোডাক্ট তোমার বাসায় মানে তোমার অফিসে চলে গেছে, প্রোডাক্ট আমি পাইলাম, পাওয়ার পর এখন যখন আমি রিফান্ড রিসিভে যে টাকাতে দিচ্ছি, এই জায়গায় যখন আমি দুইটা প্রোডাক্টের অঙ্কটা দিব, তখন এই দুইটা প্রোডাক্ট আবার আমার ইনভেন্টরিতে প্যাক করবে, কারণ তো প্রোডাক্ট পেয়ে গেছে আমার হাতে। বুঝেন নাই কে বলেন, হ্যাঁ ব্যালেন্স শিটে কি হবে, ব্যালেন্স শিটে যেটা হবে আপনার সংখ্যাগুলো সব চেঞ্জ হয়ে যাবে। ব্যালেন্স শিটে আপনার ব্যাংকের ব্যালেন্স যা ছিল তার থেকে দুইটা প্রোডাক্টের দাম কমে যাবে, ব্যাংক থেকে টাকা দিচ্ছেন। ওকে, ইনভেন্টরি অ্যামাউন্ট যা ছিল সেখান থেকে দুইটা প্রোডাক্টের দাম যোগ হয়ে ইনভেন্টরি অ্যামাউন্ট বেড়ে যাবে। এখানে কিন্তু পেয়েবল কিছু হবে না, পেয়েবল থাকতেছে না, সেলস রিসিপ্ট ডিরেক্ট বিক্রি হয়ে গেছে। তার মানে এখানে এফেক্ট আসবে দুই জায়গায়, একটা হচ্ছে ব্যালেন্স শিটে আপনার ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ওয়েলস ফার্গো নামে, আমরা একটু রিপোর্টটাও দেখি। আমরা দেখবো কি ব্যালেন্স শিট, তাই তো, ও আচ্ছা আমি তো দেখতেছি উপরে দিলাম অল ডেট রিপোর্ট। আচ্ছা এখানে দেখেন আপনার কোথায় আছে যে ওয়েলস ফার্গো চেকিং, ঠিক আছে, এই যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে আছে। আমার কিন্তু দুইটা প্রোডাক্ট আমি রিফান্ড করছি না, ওই রিফান্ডের প্রোডাক্টের টাকা কিন্তু আমার চলে গেছে তার কাছে। হ্যাঁ, আর আমার ইনভেন্টরি অ্যাসেট যেটা ছিল, ইনভেন্টরি অ্যাসেট, এই যে ইনভেন্টরি অ্যাসেট, এখানে আমার দুইটা প্রোডাক্টের দাম কম ছিল, এই দুইটা প্রোডাক্টের দাম এখন আমার ইনভেন্টরি অ্যাসেটে ব্যাক করছে। তাহলে ক্রেডিট নোট টাকা পাওয়ার আগে এবং টাকা পাওয়ার পরে কিভাবে করবো এটা কি আমরা ক্লিয়ার, বুঝতে পারলাম? তাহলে আবার করতে হবে, এটা এটা আপনাদেরকে না দেখানোটা আমার ভুলে গেছে, আমি আবার করে দেখাচ্ছি। এখন এখন দেখেন আপনার ইনভেন্টরি অ্যাসেট কত আছে, 1,50,000 আছে আপনার ইনভেন্টরি অ্যাসেট। এখন যদি আপনার ধরেন নিকি বার্গন লাইফ সেভিং ইকুইপমেন্ট ফেরত, সার্জিক্যাল ইকুইপমেন্ট তো ফেরত দেয়নি, ও যদি আর দুটো সার্জিক্যাল ইকুইপমেন্ট ফেরত দেয় তাহলে আপনার এখানে কি হবে, দুইটা প্রোডাক্ট অ্যাড হবে না, দুইটা প্রোডাক্ট অ্যাড হলে এখানে আপনার 1,50,000 থাকবে না, এতে আরো বেড়ে যাবে, তাই তো। আর টাকা যদি আমি ব্যাংক থেকে দিই, ওয়েলস ফার্গো ব্যাংকের যে ব্যালেন্সটা আছে এখন 9,086, এই 86 ব্যালেন্সটা কি হবে, কমে যাবে, কারণ এখান থেকে টাকা ফেরত যাবে আপনাদেরকে। ওইটা যেহেতু ইনভয়েস একটা আছে, আমি আবার করে দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। মানে অ্যাকাউন্টেন্ট তো আপনি, হঠাৎ করে কেউ সাথে অ্যাকাউন্ট ধরবে না, অ্যাকাউন্টেন্ট তো আপনি, আপনাকে এটা জানতে হবে তো, মানে হঠাৎ করে কেউ এসে অ্যাকাউন্ট দেখলে কি অ্যাকাউন্ট বুঝতে পারবে? আচ্ছা এটা প্র্যাকটিক্যাল দেখেন, ধরেন আমি রিফান্ড রিসিভ করব, আমি আবার ওই নিলাম নিকি বার্গার, হ্যাঁ নিকি বার্গার, এইটা ধরেন আমি লাস্ট ডেট দিছিলাম, ধরেন পরের দিন ও দেখলো, পরের দিন আবার সমস্যা, আরো দুইটা প্রোডাক্ট মনে করেন ফেরত দিল, হতেই পারে এরকম বিজনেস। ওকে, আমি কি করলাম, আমি আবার ধরেন তাকে চেক পাঠাবো, চেকে এই ওয়েলস ফার্গো থেকেই পাঠাবো,
প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে আমি ওনাকে ফেরত দেবো। এর আগে কি লাইফ সেভিং ইকুইপমেন্ট ফেরত দিছি, তাই তো? সার্জিক্যাল দিছি, তাহলে লাইফ হুম আচ্ছা যেটাই দেই অন্তত দুটো ব্যালেন্স তো আছে, তাই না? এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট আমি আচ্ছা একটাই দিলাম, একটাই ফেরত আসছে, তাহলে কত? 880। তার মানে যদি আমরা এটা এখন রিফান্ড রিসিভ করি তাহলে আমাদের ইনভেন্টরি অ্যাসেট বাড়বে কত? 880 টাকা। তার মানে 1.5 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকা থেকে 880 টাকা যোগ হবে ওখানে। আর 9,000 সামথিং যে ব্যাংক ব্যালেন্স ছিল সেখান থেকে 880 টাকা কমে যাবে। ওকে, তাহলে আমরা ট্যাক্স ধরছিলাম কত? 15%। ওকে, এখন আমরা যদি এটা আর কিছু বাকি আছে নাই, এটা যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ দেই, সাকসেসফুলি ইস্যুড হয়ে গেছে। এখন ধরেন আমরা যদি একটু রিফ্রেশ দিই, দেখেন এখানে একটা বিষয় আছে। বিষয়টা কি? আমাদের বাড়ার কথা কত ছিল বলেন তো? আমরা রেট কত দেখছি? 880, কিন্তু বাড়ছে 500 টাকা। কেন বলেন তো? এক্স্যাক্টলি, ইনভেন্টরিতে যখন ঢুকছে তখন কিসে ঢুকছে? কস্ট প্রাইসে ঢুকছে। এটার কস্ট প্রাইস ছিল 500 টাকা আর বিক্রির প্রাইস ছিল 880 টাকা। তাহলে আমার অ্যাসেট যদি বাড়ে, মানে আমার অ্যাসেট কত ছিল? কস্ট প্রাইসে আমার অ্যাসেট ছিল, তাই না? ওখান থেকে এই যে বাকি 300 কত 80 টাকা, 500 থেকে 380, এটা ছিল আমার প্রফিট। ঠিক আছে, তার মানে আমার ইনভেন্টরি অ্যাসেট যদি ব্যাক করে তাহলে ব্যাক করবে কত টাকা? কস্ট প্রাইসেই ব্যাক করবে, সেটাই ব্যাক করছে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। ইনকাম স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন? ওকে। আসছে। খুব ছোট দেখে, বড় করে দিই। এটা দেখেন কত আছে, দেখেন সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা এখন কি হয়েছে বলেন তো? প্রোডাক্ট ফেরত আসার কারণে কি হয়েছে? কমে গেছে। আচ্ছা এটা আপনাদেরকে বুঝছি, প্রতিবারে আমি এটা করে দেখা দেখা করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। সংখ্যা এখন কত আছে? 10,280। এই সংখ্যাগুলো মনে রাখবেন, হ্যাঁ? তাহলে হবে কি, আমরা যখন পরবর্তী কোনো একটা ট্রানজাকশন করব তাহলে এই প্রফিট অ্যান্ড লসের হিসাবটা আপনারা বুঝতে পারবেন, কমতেছে বা বাড়তেছে। ঠিক আছে, এখানে দেখেন সার্ভিস এত, আর কি আছে? গ্রস প্রফিট। গ্রস প্রফিটটাও কিন্তু কমবে বাড়বে, মানে আপনার যখনই ওদিকে ইম্প্যাক্ট করবে তখন এদিকেও ইম্প্যাক্ট করবে, তাই না? ওকে, ক্লাস আসে নাই মানে সেটিংস করার সময় 100% ক্লাস ছিল, খেয়াল করেন না আপনারা, দেখেন ক্লাস 100 বার থাকতেই হবে ওখানে সেটিংসে, এটা মাস্ট। আমি ওখানে ক্লাসটা অন করে রাখছি বলে ওখানে দেখাচ্ছে, অফ করে রাখলে দেখাতো না। না না সরি, ক্লাসটা আসবে হচ্ছে আপনার সেলসে। সেলসে ছিল না, এটা আমি ভুলে গেছি। এই যে ক্যাটাগরি, হুম
ট্রাক ক্লাস, এই যে আমাদের এখানে দেখেন, এখানে অন করা আছে না, এই অন করার কারণে আমার ইনভয়েসের পাশে, ওই ট্যাক্সের পাশে ক্লাসটা দেখাচ্ছে। এটা যদি আমি অফ করে রাখি তাহলে ওটা দেখাবে না। ঠিক আছে, ক্লাস আপনি, আপনাকে যখন আমরা ওই যে টাইমশিট, ওয়ান টাইম টাইমশিট আর উইকলি টাইমশিট করাবো, ঠিক আছে, তখন আপনি এই ক্লাসের ব্যবহার করতে পারবেন। দেখেন এই যে এখানে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এই যে টিমে যে সিঙ্গেল টাইমশিট আর উইকলি টাইমশিট, এটা যখন আমরা করব, এটা তো আসলে এই টাইমশিট মানে কি, একটা এমপ্লয়ির কাজ, পেরো এমপ্লয়ির কাজ তো আর আপনার ইনভেন্টরিতে থাকবে না, অবশ্যই সার্ভিসের আন্ডারে করবে। একটা এমপ্লয়িকে ধরেন আপনি এক জায়গায় কাজে পাঠাইছেন, মানে এটা কি হেলথ কেয়ার না, ধরেন আপনার একজন নার্স বা একজন ডক্টরকে আপনি পাঠাইছেন একটা সার্ভিস দিতে, ঠিক আছে, এখন তারটা কি আপনি ইনভেন্টরিতে পাবেন? পাবেন না। এখন এই নার্স বা ডক্টর কোন ক্লাসে পড়বে, তার ক্লাসটা কি হবে? সে, যেমন আমি 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 যে প্রতিষ্ঠানে চাকরি করি, হ্যাঁ, সেখানে নার্সদের ক্যাটাগরি দুই রকম, একটা বলে আরজিএন, রেজিস্টার্ড নার্স, হ্যাঁ, আর একটা হচ্ছে সিনিয়র আরজিএন, সিনিয়র রেজিস্টার্ড নার্স। দুজনের রেট কিন্তু আলাদা। একজনের রেট মনে করেন যে 30 টাকা, 30 পাউন্ড পার আওয়ার, আর একজনের রেট মনে করেন যে 50 পাউন্ড পার আওয়ার। ঠিক আছে, তো এই যে দুইজন ডিফারেন্ট হলো না, এনাদেরকে বলছে একটা ক্লাস, তুমি এই ক্লাসে ফেলবা নাকি ওই ক্লাসে ফেলবা। ঠিক আছে, আর লোকেশন মানে হচ্ছে, ধরেন আমাদের এই এই নার্সগুলো বিভিন্ন কেয়ার হোমে চাকরি করে, হ্যাঁ, মানে আমাদের সাপ্লাইতে বিভিন্ন কেয়ার হোমে তারা ডিউটি করে। ধরেন আজকে ডিউটি করছে সে গুলশান কেয়ার হোমে, কালকে ডিউটি করছে সে মতিঝিল কেয়ার হোমে। এইগুলো হচ্ছে তার লোকেশন, সে কোন লোকেশনে কাজ করতেছে এবং তার ক্লাসটা কোনটা, বুঝতে পারলেন? অবশ্যই অ্যাটেন্ডেন্স শিট ছাড়া আপনি কেমন করবেন? টাইমশিট বলে, হ্যাঁ, না এগুলো, ধরেন এগুলো আসে কিভাবে, পেপার টাইমশিট থাকে, হ্যাঁ, আমাদের কোম্পানি একটা পেপার টাইমশিট আছে, কাগজের একদম, সেখানে সে তার নাম লিখে, নাম লেখার পর সে কোন ডেট, সে ডেট লিখে, তারপর সে কতক্ষণ থেকে কতক্ষণ কাজ করলো সেটা লিখে, টোটাল আওয়ারটা লিখে, এবং উপরে লেখে কোন কেয়ার হোমে সে কাজ করলো, হ্যাঁ, এবং পাশে ওই কেয়ার হোমের যে ব্যক্তি তাকে কাজে নিচ্ছে, সেই ব্যক্তি তার নাম এবং সাইন করে দেয়। তখন এটা অথরাইজড হয় যে হ্যাঁ তুমি এতক্ষণ থেকে এতক্ষণ ওখানে ছিলাম। এরপর অথরাইজ হওয়ার পর আমরা তাকে তো উইকলি পেমেন্ট দিয়ে দিই যে তোমার এই উইকের পেমেন্ট কমপ্লিট। এরপর আমরা ক্লায়েন্টকে বিল পাঠাই, ইনভয়েস পাঠাই যে তোমার এইটা। এখন এই যে যে টাইমশিটটা ওরা সাইন করে দিচ্ছে, এই টাইমশিটের ছবি পাঠাতে হয় আমাকে। তুমি যে টাইমশিটটা সাইন করে দিছো তোমার নাম লিখে, আমার ওই ইনভয়েসের সাথে, ধরেন একটা কেয়ার হোমে আমার 10 জন লোক কাজ করছে, এই 10 জন লোকের যে টাইমশিট তারা সাইন করছে এটার সাথে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, তারপর তারা পেমেন্টটা করে যে হ্যাঁ আমি যে সাইন করছি, ও যে কাজ করছে, এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে টাইমশিটগুলো তোমার সিগনেচার আছে, এই অনুযায়ী আমি ইনভয়েস করছি, আমার এত টাকা বিল আসছে, তখন তারা বিলটা পেমেন্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। না, মান্থলি হবে না কেন, মান্থলি হবে, 6 মাসের হবে, 1 বছরের হবে, কিন্তু কুইক বুকে এই দুটোর বাইরে অপশন নাই। ঠিক আছে, আপনাকে বলি বাংলাদেশে মানে 95% জব হচ্ছে মান্থলি বেতন, 5% হয়তো বা এদিক সেদিক থাকতে পারে, বাট ইউরোপ আমেরিকায় আপনার 97% জব হচ্ছে আওয়ার বেসিস। হ্যাঁ, অবশ্যই ভালো, ওখানে সবকিছু উইকলি, মানে ধরেন আপনার, তারা উইকলি বেতন পায়, উইকলি বাড়ি ভাড়া দেয়, উইকলি ইলেকট্রিক বিল, সব সপ্তাহে সপ্তাহে ক্লিয়ার হয়ে যায়, 7 দিনে ক্লিয়ার, উইকলি। আপনি কানাডাতে খোঁজ নেন, ইউকেতে খোঁজ নেন, তারা প্রতি সপ্তাহে বাড়ি ভাড়া দিয়ে দেয়, সপ্তাহ তাদের বাড়ি ভাড়া হয় উইকলি কত ডলার। আচ্ছা, একটা জিনিস তো নর্মাল, আমি 1 মাস পরে বেতন পাই, আমি 1 মাস পর বাড়ি ভাড়া দিই, আর আমি প্রতি সপ্তাহে বেতন পাই, প্রতি সপ্তাহে বাড়ি ভাড়া দিই, একই জিনিস না? এখন আপনার যদি ধরেন যে বাড়ি ভাড়া হয় 100 টাকা, তো সপ্তাহে কি আপনার 100 টাকা হবে? তখন সপ্তাহে কমে আসবে না? 4 সপ্তাহে 100 টাকা মানে সপ্তাহে 25 টাকা, তখন আপনি 1 মাসে 100 টাকা না দিতে সপ্তাহে 25 টাকা দেবেন, এই তো বিষয়, আর তো কিছু না। আপনাকে বলি, বিদেশি কোম্পানি বা বিদেশি প্রতিষ্ঠান কি করে, ধরেন আপনার আমার মতো অনভিজ্ঞ লোক,
অভিজ্ঞ লোক কারা? যাদের 20 বছরের উপর এক্সপিরিয়েন্স, তারা অভিজ্ঞ। আপনার আমার মতো অনভিজ্ঞ লোককে তারা কখনো অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দেয় না। অ্যাকাউন্টেন্ট মানে বুঝেন, মানে অ্যাকাউন্টেন্ট মানে সে ফুল অ্যাকাউন্টস করবে, তার একদম আন্ডারে কমপক্ষে 10 থেকে 15 জন লোক থাকবে, টোটাল ফুল অ্যাকাউন্টস হয়ে তার কাছে আসবে, সে কোথাও ফুল অ্যাকাউন্টস সে দেখে সে সাবমিট করবে, মানে সে অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে? তার আন্ডারে এই যে 12টা লোক আছে মনে করেন, এই 12 লোকের কাজ, ধরেন 2টা লোকের কাজ হচ্ছে সে অ্যাকাউন্টস পেয়েবল স্পেশালিস্ট, এর কাজ হচ্ছে শুধু অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে ডিল করা, মানে সে ভেন্ডর ম্যানেজ করে কি, তার তার হলো ভেন্ডরের পেমেন্ট দেওয়া, সে পেয়েবল মানে কি, তাকে টাকা দিতে হবে তাই না? তো কতগুলো ভেন্ডরের বিল আমার কাছে আছে, কতগুলো টাকা পাবে, সে শুধু এটা ম্যানেজ করে, সে কিন্তু বাকি ফাংশন জানে না। 2জন হচ্ছে পেরোলের, সে কি করে, সে স্টাফদের বেতন থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো করে সে পাঠায়, তার কিন্তু বাকি কোনো ফাংশন নাই, এক মানে ভেন্ডরের কোনো টাকা পাবে কিনা সেগুলো তার মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা হচ্ছে শুধু এমপ্লয়ি পেমেন্ট পাবে কিনা। বাকি 2জন আছে ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল, আমি কার কার কাছে টাকা পাই তাদেরকে টাইম মতো ইমেল করা হয়, টাকাটা দিয়ে দাও, ব্যাংকে রিসিভ হয়েছে কিনা সেগুলো হিসাব রাখে। ঠিক আছে? আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করেন, আপনাদেরকে আমি বলছিলাম, খেয়াল আছে কিনা, ইনডিডে সার্চ করবেন, ইনডিডে দেখবেন ফুল চার্জ বুককিপার, মানে একদম ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট, এইরকম একটা পোস্টের বেতন কত। ঠিক আছে? এরকম একটা পোস্টের বেতন কমপক্ষে 70 থেকে $80,000 পার ইয়ার। $70,000 যদি পার ইয়ার হয়, মানে বাংলাদেশি টাকায় প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা বছরে তাদের বেতন। এখন আপনি কি ভাবতেছেন যে যারা পেরোলের কাজ করবে ফুল কাজ সব তাদেরকে দেবে না? আমি ধরেন পেরোল সংক্রান্ত আমি যে পার্মানেন্ট জব করি, পেরোল সংক্রান্ত যা হিসাব নিকাশ এটা আমি করতে পারি, বাট ধরেন যে একদম টোটাল এর বাইরে যে আরো অনেক কিছু আছে, এগুলো করার জন্য একদম মানে ওই লেভেলের একজন অ্যাকাউন্টেন্ট আছে। না, পুরোটা আপনি শেখার দরকার নেই তো, আপনি পুরোটা শিখেন কিন্তু আপনি স্পেশালিস্ট হন একদিকে। না, আপনি আপনি যদি অনলাইনে মানে রিমোট জব খুঁজেন, রিমোট জবে আপনি ফুল চার্জ বুককিপার বা ফুল চার্জ অ্যাকাউন্টেন্টের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, দেখবেন ওটা কোয়ালিফিকেশন অনেক বেশি, আপনাকে অ্যাপ্লাই করতেই হবে এরকম একটা পোস্টে ফার্স্টে, বুঝছেন? তো আপনাকে ফার্স্টে এরকম একটা ছোট পোস্টে অ্যাপ্লাই করতে হবে। ছোট পোস্ট মানে ছোট পোস্ট না, এই পোস্টের বেতন কমপক্ষে $20,000 থেকে শুরু হয় ইয়ারলি। $20,000 মানে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করে আগাইতে পারেন, 6 মাস বা 1 বছর একটা পরিকল্পনা নেন, তাহলে এরকম একটা জবে যদি আপনি মানে জয়েন করতে পারেন, আপনার কমপক্ষে বেতন হবে 25 লাখ টাকা বাংলাদেশি টাকায় বছরে, শুরু হবে এটা দিয়ে। কিন্তু তারা অভিজ্ঞতা কি চাবে? তারা অভিজ্ঞতা চাবে 1 থেকে 1.5 বছর, 2 বছর এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 1 বছর কুইক বুকের এক্সপিরিয়েন্স। এখন আপনি যে সার্টিফিকেটটা নেবেন, এই সার্টিফিকেট নেওয়ার পরে সার্টিফিকেটের মধ্যে ডেট লেখা থাকে, অ্যাটলিস্ট সার্টিফিকেটের বয়স 1 বছর হতে হবে। এখন 1 বছর আপনি সার্টিফিকেট নেওয়ার পর কি করবেন? সব কাজকর্ম ভুলে যাবেন, আর কিছু মাথায় থাকবে না। 6 মাস 1 বছর পরে তো আপনি কিছুই মনে নাই, তখন যে পোস্টে অ্যাপ্লাই করবেন কি করে? তার মানে কি, আপনাকে 6 মাস 1 বছর একটা পরিকল্পনা করতে হবে এবং এগুলো নিয়ে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। নেন, আপনি সব শিখে নেন, মানে আপনি যদি ডান বামে কি আছে এটা যদি না জানেন, তাহলে আপনার জন্য কোনটা সুইটেবল এটা চুজ করবেন কেমনি? আপনি সব দেখেন, সব দেখার পরে আপনার জন্য কোনটা সুইটেবল আপনি সেই দিকে আগান। না, ট্যাক্স নিয়ে কোনো ঝামেলা নাই তো, এটা কি বাংলাদেশ যে ট্যাক্স ফাইল করার জন্য উকিল লাগবে? কোনো প্রবলেম নেই। জাস্ট আপনাদেরকে বলি, এই যে আপনাদের ট্যাক্স সেন্টারটা ওপেন করছে না 15%, 10%, মানে আমেরিকাতে তো বটেই, কানাডাতে তো বটে, আমেরিকা কানাডা তো ফিক্সড, এর বাইরে ইউরোপেরও অনেক দেশ আছে যেখানে কুইক বুকের ট্যাক্স সেন্টার হচ্ছে ফাইনাল, গভর্নমেন্ট ওটাকে অ্যাপ্রুভ করে। কুইক বুকের 10% ট্যাক্স সেন্টারে যে টাকা আছে এই টাকাটাই আপনি সাবমিট করে দিলেই হবে। আপনার ব্যাংক যদি কানেকশন করা থাকে ব্যাংক থেকে সেন্ড করে দিবেন, আপনার ট্যাক্স সেন্টার খালি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ওই টাকা গভর্নমেন্টের কাছে পেমেন্ট হয়ে যাবে, ট্যাক্স দেওয়া শেষ। আমরা এখানে কি করি, আমরা আগে রিটার্ন জমা দিই তাই না, রিটার্ন ফাইল করি আগে, মানে আমি কোন কোন খাতে চুরি করব ওইটা আমি রেডি করে আগে ফাইল করি যে ভাই আমার এই খাতে খরচ আছে, আমার ট্যাক্স জিরো। হ্যাঁ, কি বলে আমি একজনকে চিনি, হ্যাঁ, যার ট্যাক্স জিরো হয়েছে অথচ তার ট্রানজাকশন 1 কোটি টাকার উপরে, তার ট্যাক্স জিরো। যেভাবেই হোক হচ্ছে তো, মানে আমরা আগে, বিদেশে কিন্তু এরকম না, মানে
বিদেশে বলতে পৃথিবীর বেশিরভাগ কান্ট্রিতে এরকম না, আছে আমাদের মতো বাংলাদেশের মতো অনেক কান্ট্রি আছে। সেখানে কি করতে হয়, মানে বাংলাদেশের মতো কান্ট্রিতে কি করতে হয়, আগে আপনার ট্যাক্স ফাইল করতে হয় যে আমার, মানে সামারি করে যদি বলি যে আমার উপর ট্যাক্স আসছে 100 টাকা, আমি এই পারপাসে এখান থেকে এই করে করে আমি 100 টাকা এখান থেকে শেষ, আমার ট্যাক্স জিরো। রিটার্ন আপনি আগে করে দিলেন, ট্যাক্স দিতে হলো না। অথবা রিটার্ন 90 টাকা, ট্যাক্স 10 টাকা। এখানে বাইরে এসব কোনো ঝামেলাই নেই। বাইরে হচ্ছে আপনার সফটওয়্যারের ট্যাক্স সেন্টারে কত টাকা দিচ্ছেন আপনি, কারণ ওখানে তো প্রতিটা ট্রানজ্যাকশনে কিন্তু আপনার ট্যাক্স সিলেক্ট করতে হচ্ছে। ট্যাক্স ছাড়া কিন্তু আপনি প্রতিটা ট্রানজ্যাকশন করতেই পারবেন না। ট্যাক্স সিলেক্ট করতে হচ্ছে, তার মানে আপনার 10% যত ট্যাক্স নিচ্ছেন, এই ট্যাক্সের অ্যামাউন্ট হচ্ছে ধরেন 100 টাকা। এই 100 টাকা আগে আপনি গভর্নমেন্টকে পেমেন্ট করেন, দিয়ে দিলেন। তো 100 টাকা তো আপনার না, আপনি কার কাছ থেকে নিয়েছেন? পাবলিকের কাছ থেকে নিয়েছেন না? পাবলিকের কাছ থেকে নিয়ে আপনি গভর্নমেন্টকে দিবেন। এই 100 টাকা ধরার কোনো রাইটই আপনার নাই। 100 টাকার উপর 10% ট্যাক্স মানে 110 টাকা নিয়েছেন। তো আপনার ব্যালেন্স শিটে কিন্তু 100 টাকার হিসাব আসে, 10 টাকা কিন্তু চলে যায় কোথায়? এই যে আপনার কুইক বুকে যে ট্যাক্স সেন্টার, এই ট্যাক্স সেন্টারে চলে যায়, তাই না? তাহলে আপনি পাবলিকের কাছ থেকে 100 টাকা নিয়েছেন, ওইটা আপনার। বাকি যে 10 টাকা, এটা তো গভর্নমেন্টের। তো এই গভর্নমেন্টের টাকা আপনি নিয়েছেন, আপনি আগে পেমেন্ট করে দেন। পেমেন্ট করে দিলেন, এখন আপনি এই যে গভর্নমেন্টকে 100 টাকা দিলেন, এইটার এগেনস্টে কোন কোন খাতে গভর্নমেন্ট বলছে যে আপনাকে আমি রিফান্ড করব, সেই রিফান্ডের অপশনে আপনি রিটার্ন সাবমিট করবেন। তারপর আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। গল্প শেষ। ঠিক আছে? না, আমি তো রিমোট জব করি না। আমার কোম্পানির বাংলাদেশে অফিস আছে। আমার কোম্পানির ফুল অপারেশন ইউকেতে, ফুল অপারেশন ইউকেতে, কিন্তু ব্যাক অফিস বাংলাদেশে আছে। আমার ফিজিক্যাল অফিস আছে। আমি অফিসে বসে অফিস করি। এটা বলতে পারেন কি রকম, এটা আসলে মানে বাংলাদেশি সাইটে রিমোট জবের ইয়ে আসছিল। সেটা কোথায়? এটা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে। ওকে, লিঙ্কডইনের মাধ্যমে ইউকে বেস কোম্পানির একটা সার্কুলার আসছে। সেই সার্কুলার অ্যাপ্লাই করে আমি ওখান থেকে ইয়ে করছি। যখন আমি দেখছি যে হ্যাঁ অফিস বাংলাদেশে আছে, বাট কোম্পানির অপারেশন হচ্ছে ইউকেতে, সব কিছু সব স্টাফ থেকে শুরু করে সব অপারেশন চলতেছে ইউকেতে, বাট ব্যাক অফিস যাদের মানে ধরেন আপনার ফেস করার কোনো প্রয়োজন নাই। আমি পেরোল, আমার তো কাউকে ফেস করার প্রয়োজন নেই, আমি জাস্ট অ্যাকাউন্টসে হিসাব করে অ্যাকাউন্টসে পাঠিয়ে দিচ্ছি পেরোল হিসাব। তো এই ধরনের যারা এমপ্লয়ি আছে, আমরা প্রায় 20-25 জন এমপ্লয়ি আছি বাংলাদেশে বসে। মানে এখানে একটা অফিস আছে আমার। আপনি যখন এই জিনিসগুলো ভালো জানবেন, যখন আপনি এই রিলেটেড কাজকর্ম করবেন মানে সোশ্যাল মিডিয়ায়, তখন দেখবেন এই জবগুলোর আপনাকে বেশি বেশি দেখাচ্ছে। অনেক স্কোপ আছে, অনেক স্কোপ আছে। আমরা যেটা করি, আমরা আসলে কোর্স, আপনাদের এখানে কয়জন ভর্তি হয়েছিল আজকে? আসছে ক্লাসে কেউ? আসেনি। এখন আপনি যদি না আসেন, ওই যে পিছনে এক বড় ভাই বসে আছে দেখেন, উনি আপনাদের আগের ব্যাচের, ওনাদের কিন্তু জেরো চলতেছে। এরপরে 7টার সময় আমাদের ক্লাস। উনি প্রতিদিন আপনাদের ব্যাচে এসে পিছনে বসে থাকেন, কারণ কি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, উনি কিন্তু মানে এই কুইক বুকসের কোর্স ওনার হয়ে গেছে, ওনার জেরো চলতেছে। তো উনি আবার এসে শোনেন কেন? শোনেন হচ্ছে এই জিনিসটা যাতে উনি মানে রিকল করতে পারেন। একটা জিনিস 2বার শুনলে কিন্তু ইয়ে হয়। আমরা ভিডিওগুলো কিন্তু দেই আসলে এই কারণেই, যাতে আপনি বাসায় বসে শুনতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, আপনি এই যে বাসায় বসে 1-2বার করার পরে, সর্বোচ্চ অনেকের 1-2বারও খোলেন না। অনেকে 1-2বার খোলার পরে তারপর এটা খোলাই হয় না। কারণ একটা ক্লাস চলে 2 ঘন্টা, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ভিডিও দেখার সময় আছে সারাদিন? না, আমি আপনাদেরকে কি বলি, আপনাদেরকে বলি আপনার 1.5 ঘন্টার ভিডিও কিন্তু সময় হলো 6 দিন। আপনার ক্লাসটা 7 দিন পরে হয় না? 6 দিন সময়। 1.5 ঘন্টার ভিডিও যদি আপনি প্রতিদিন 10 মিনিট করেও দেখেন, তাও তো 6 দিনে হয়ে যায়। এটাই করতে হয় নর্মালি। আপনি আজকের ক্লাসটা শেষ করে আপনি 3 দিন পরে যে মনে করবেন যে আজকেটা দেখি, ভুলে যাবেন। করতে হবে কি, আজকের ক্লাসটা যদি আজকে সম্ভব না হয়, আগামীকাল সময় বের করে বসে এই ভিডিওটা ল্যাপটপে চালাবেন, কানে হেডফোন লাগাবেন, কথা শুনবেন আর আপনার কাজ করতে থাকবেন।
এই তো 5 মিনিট দেখেন কি করলাম, বাস আবার 5 মিনিট আপনি আপনার কুইক বুকে কাজ করেন। এইভাবে না করলে আপনি এটা ভুলে যাবেন। আর ওই যে 1 বছর পরে আপনি একটা 20 লাখ টাকার জবে অ্যাপ্লাই করবেন, সে স্বপ্ন শেষ হয়ে যাবে তখন। আপনি তখন যে কিছু পারবেন না। ওকে, হ্যাঁ, এটা যখন আপনি ইনডিডে জব অ্যাপ্লাই করবেন, আমি ইনডিডটাকে কেন পছন্দ করি, ইনডিড কোনো টাকা পয়সা চায় না আপনার কাছে। আপনি জাস্ট অ্যাপ্লাই করেন। আপনি ফাইবারে যাবেন, একটা প্রজেক্ট দিতে যাবেন, বলবে যে ভাই কত, $10, আমার 25%, 100 টাকায় 25 টাকা আমার দাও, বাকি টাকা তুমি নাও, গেল। আপওয়ার্কে যাবেন, আপওয়ার্ক অ্যাপ্লাই করার সময় বলে, জব এখন আপনি পাবেন কিনা আপনি জানেন না, অ্যাপ্লাই করার সময় বলবে যে আগে আমাকে 20টা কানেক্ট দিয়ে এটা অ্যাপ্লাই করো। 20টা কানেক্ট কিনতে আপনার টাকা লাগবে না, ডলার লাগবে তো। প্রথম মাসে 16টা ফ্রি দিবে, মাসে মাসে 10টা দিবে। 10টা দিয়ে আপনি সর্বোচ্চ 2টা জব অ্যাপ্লাই করতে পারবেন। সারা মাসে 2টা জব অ্যাপ্লাই করে বসে থাকবেন? বাকি যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন ওরা টাকা দাও, কাজ পান আর না। তো এই জন্য মার্কেট প্লেস এগুলো আমি পছন্দ করি না ভাই। আমি পছন্দ করি ইনডিড আর লিঙ্কডইন। ফাইবার যদিও আমি করাই, কারণ অনেকেরই খুব স্বপ্ন থাকে ফাইবার নিয়ে কাজ করবে, তো এই জন্য ফাইবারটা করাই। বাট আপনারা আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শক্ত করেন, আস্তে আস্তে লিঙ্কডইন প্রোফাইলটা সাজান। আপনার যদি একটা সলিড প্রোফাইল না থাকে, মানে আপনি যে জিনিসটা বিক্রি করবেন এই জিনিসটা চেহারা সুরত যদি ঠিকঠাক মতো না থাকে, আপনি কাউকে দেখা এটা বিক্রি করতে পারবেন? বলবে আর এটা কি জিনিস নিয়ে আসছেন আপনি বিক্রি করতে। যখন জিনিসটা সুন্দর থাকবে, একদম টিপটপ, তখন না আপনি দেখাটা সেল করতে পারবেন। তা আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি ঠিক না থাকে, বাকি কাজ তো হবেই না। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউব থেকে ভিডিও দেখেই সাজাবেন। ভিডিও দিচ্ছি, আমি ভিডিও দিচ্ছি না। ছোটখাটো লিঙ্কডইন দিয়ে কোনো কাজ হবে না, লিঙ্কডইন বড় সড়ো লিঙ্কডইন লাগবে। হ্যাঁ, ছোটখাটো লিঙ্কডইন কেউ দেখবেই না। আসসালামু আলাইকুম। আসছে আপনাদেরটা জানি কোনটা, 6012 না? 6012 কোথায়? এই যে এটা আপনাদের গ্রুপে লিংক দিচ্ছি, হ্যাঁ, এই ভিডিওটা দেখবেন। এটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করবেন এবং লিঙ্কডইন কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটার উপরে আমি অন্য একটা ইনস্টিটিউটে ক্লাস নিয়েছিলাম। এটা একটা ক্লাস আছে, প্রায় 50 থেকে 55 মিনিট একটা ভিডিও আছে। এই ভিডিওটা দেখে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল তৈরি করবেন, আস্তে আস্তে করবেন। মানে ধরেন আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুক প্রোফাইল আপনার আজকে যেমন প্রোফাইল, এটা কি 5 বছর আগে এরকম ছিল? তো লিঙ্কডইন যদি আপনি চিন্তা করেন, প্রথমেই আপনি লিঙ্কডইন একদম অনেকভাবে সাজায় একদম রেডি করে ফেলবেন, তা কিন্তু হবে না। লিঙ্কডইন প্রোফাইলটা আস্তে আস্তে রেডি করতে হবে। ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া আর লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল মিডিয়া। ওকে, তো আপনি লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব ভালোভাবে রেডি করেন ধীরে ধীরে। এবং যেটা করেন, আমার ভিডিও দেখার পর যতটুকু করলেন 1 সপ্তাহে, আপনার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা আমাকে পাঠান। আমি দেখে আপনাকে বলতে পারবো অন্তত যে আপনি এখানে এখানে ঠিক করেন, বা আপনার এটা এখনো ঠিক হয় না, এটা ওইভাবে করতে হবে। আপনারা যদি লিঙ্ক না পাঠান, আমি তো আপনাকে কোনো ফিডব্যাক দিতে পারবো না। আমি আরেকটা গ্রুপে এরকম লিঙ্ক দিছিলাম, এই পর্যন্ত একজন দিছে, একজন, হ্যাঁ, বাকিরা কেউ করেনি। তো আপনি যদি ধরেন, মানে আপনি যুদ্ধে জয়ী হতে চাচ্ছেন কিন্তু আপনি কোনো প্রস্তুতি নিচ্ছেন না,
তাহলে এই যুদ্ধে কি আমি যে আপনাকে জয়ী করতে পারবো? কেউ পারবে না, কেউ পারবে না। তো আমি আপনাকে আগামী 6 মাস 1 বছরে একটা গাইডলাইন দিতে পারবো। 6 মাস 1 বছর আপনি কি করলে একটা লেভেলে পৌঁছাবেন। এখন আপনি যদি এটা ফলো করে পৌঁছাতে পারেন তাহলে তো ওকে, বাট যদি ফলোই না করেন তাহলে পৌঁছাতে পারবেন না কোনো। ঠিক আছে? তো আপনারা যদি, আমি আপনাদেরকে কেন বলি, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনারা আপনাদের আসলে যারা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে কোর্স করতেছেন তাদের মেইন টার্গেট থাকা উচিত যে আমি আগামী 1 বছর বা 2 বছর পর আমি একটা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট একটা ফরেন কোম্পানিতে একটা রিমোট জব করব। ফাইবার আপওয়ার্কের পিছনে দৌড়ায়া আপনি আসলে ওই কন্ট্রাক্ট বেসিস কাজ করে আপনার পারবেন না। এটা হয় না একটা সময় যায়। আর এটা সারা রাত জেগে থাকতে হবে, এই হবে সেই হবে। বাট আপনি যখন একটা ফরেন কোম্পানিতে চাকরি করবেন আপনার ফিক্সড টাইম চাকরি করবেন, তাই না? অথবা এমন হবে যে তুমি কাজ যখনই করো আমার এই ডাটাগুলো আমার মানে একটা ডেডলাইন নিয়ে কাজ করবেন, তাই তো? যে আমার আজকের মধ্যে এই ডাটা এন্ট্রি হতে হবে, আপনি আপনার মতো বসে কাজ করতেছেন। বাট স্যালারি কিন্তু আপনি ওই রকম পাবেন। আপনি আপনাদেরকে যেটা বললাম আজকের ভিডিওটা যদি দেখেন এটা মনে রাখবেন, ইনডিড, INDEED, ইনডিড সার্চ করবেন। ইনডিডে ইউরোপ আমেরিকার সব জব আছে। আপনি কুইক বুকস রিমোট জব লিখে সার্চ করবেন, কুইক বুক রিমোট, ঠিক আছে? দেখবেন যে রিমোট জব কুইক বুক রিলেটেড কত আছে, 1 লাখের উপরে জব পাবেন। আপনি অ্যাপ্লাই করলে অনেক জবে আছে, অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার কাছে কোয়েশ্চেন চলে আসবে, 10টা কোয়েশ্চেনের অ্যান্সার দাও কুইক বুকস রিলেটেড, তারপর তুমি নেক্সট স্টেপে যাওয়া। তাহলে তোমার ওই এমপ্লয়ার তোমাকে দ্রুত নক দিবে। ঠিক আছে? যেভাবে পারেন টুকটাক একটু করে দিয়ে করে, মানে সব জবে আসবে না, হঠাৎ 2-1টা জবে দিবে কুইক বুক রিলেটেড জব যখন আপনি সার্চ করবেন। ঠিক আছে? এই আমি যা বলি এর মধ্যেই এ থেকে আসবে, এর বাইরে কিছু দিবে না তারা। হ্যাঁ, বেসিক জিনিসপত্র দিবে। তো যে আপনি যে কুইক বুক জানেন এটা বোঝার জন্য বেসিক কিছু টপিক আপনাকে দিবে। বুঝতে পারলেন? না, আমরা আছি কাস্টমারে, কাস্টমার এন্ডে। আজকে কাস্টমার এন্ডের কাজ শেষ করলাম, আজকে আমরা সাপ্লায়ারে চলে যাব। ওকে, কোনটা? না না, ওইটা বলে দিব, ওটা ক্লাস শেষের সময় বলে দিব। ওইটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ওটা আমি ক্লাস শেষের সময় বলে দিব। আচ্ছা এখানে দেখেন, বল। বুঝি নাই। ও আচ্ছা, হ্যাঁ আপনি অফ করে রাখতে পারেন, কিন্তু এইটা হচ্ছে মানে আপনার যখন আপনি পেরোল করবেন তখন আবার এটা প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আপনি আপাতত অফ অন যেটাই করে রাখেন, ক্লাসের ব্যবহারটা এখন নাই, ওটা থাকুক, আপনি ব্যবহার করলেন না, এই আর কি। আচ্ছা এখন ধরেন আমরা এই যে ডিলেট চার্জ ডিলেট ক্রেডিটের ভিডিও দিছিলাম না আপনাদেরকে, দেখছেন? এটা কিছু একটা অ্যাজাম্পশন, জাস্ট যে আমার সামনে একটা, এটা কিছু নাই, এটা কিছুই নাই। এটা হয়তো কোনো এক বিজ্ঞ ব্যক্তি বলছিল যে আমার এরকম একটা কিছু দরকার, যার কারণে ওটা অ্যাড করছে। এগুলো আসলে অ্যাকাউন্টিং টার্মসের মধ্যেও পড়ে না। ঠিক আছে? আমি চিন্তা করতেছি ভবিষ্যতে আমার একটা ক্রেডিট নোট হতে পারে, একটা পণ্য ফেরত আসতে পারে, সেটা আমি সম্ভাবনাময় একটা জিনিস এন্ট্রি করে রাখতেছি। এটা আপনার 2000 এন্ট্রিতে একটাও আসবে না, 2000 পরে একটা আসতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে দেখছি কি, আমরা এস্টিমেট করছি, এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করা শিখছি, আলাদা করে ইনভয়েস করা শিখছি, তাই তো? ইনভয়েসের পর সেই ইনভয়েস থেকে পেমেন্ট রিসিভ করা শিখছি। রিসিভ করার পর আমরা যদি পণ্য ফেরত আসে, ক্রেডিট নোটটা আজকে আমরা আবার দেখলাম, ক্রেডিট নোট দুইভাবে হতে পারে, টাকা পাওয়ার আগে, টাকা পাওয়ার পরে, এটা আমরা দেখছি। এরপর সেলস রিসিপ্ট দেখছি। সেলস রিসিপ্ট মানে কি, সরাসরি টাকা দিয়ে প্রোডাক্ট সেল করে ফেলা। আর রিফান্ড রিসিপ্ট মানে কি, রিফান্ড রিসিপ্ট হচ্ছে পণ্য মানে টাকা পাওয়ার পরে যদি কোনো পণ্য ফেরত আসে তাহলে আমরা রিফান্ড ওই প্রোডাক্টটার ইনভেন্টরিতে যোগ করে আমরা রিফান্ড করব কি করে। এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন যে কয়জন আছেন? মানে ধরেন যে আপনার মাথায় আছে কিনা, আমি আপনাকে বলতেছি না খুব ডিটেইল আছে কিনা, মাথায় থাকলেই হবে। আপনি যখন ভিডিওটা দেখবেন কাজ করবেন আস্তে আস্তে আপনার মাথা খুলে যাবে। একটা ক্লাসে কিন্তু আপনাকে একদম মানে সবকিছু পানি পড়ার মতো খাওয়াই দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, এইটা সম্ভব। কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। এরপরে আসেন আমরা এতক্ষণ আমরা কি করলাম, বেচা বিক্রি করলাম, তাই তো, কাস্টমার এন্ডে। এখন আমরা আসেন সাপ্লায়ারে যাই, এখন আমরা টাকা খরচ করব। কিছু কিনতে গেলে টাকা খরচ করতে হবে না, টাকা খরচ করব। তাহলে এখানে যেটা আমরা প্রথমে করেছি কাস্টমারের ক্ষেত্রে এস্টিমেট, এখানে করবো আমরা পারচেস অর্ডার।
মানে যেটা আমার জন্য এস্টিমেট সেটাই ছিল, কিন্তু সেটাই হবে আমার সাপ্লাইয়ের জন্য পারচেজ অর্ডার। ঠিক আছে, ও আমার নামে পারচেজ অর্ডার করবে, আমি ওর নামে এস্টিমেট করব, এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনার জেরোতে গেলে নামই থাকবে কোড, জেরোতে আর এস্টিমেট থাকবে না, কোড 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 করি না আমরা, নামই থাকবে কোড। ওকে, তো কোটেশন যেটা বলতেছেন ওইটাই। এই পারচেজ অর্ডারে যদি আমরা ক্লিক করি, হুম হুম, হ্যাঁ আপনি বিদেশি বললাম তো, বিদেশি বাংলাদেশে একজনই সব, বাংলাদেশে একটা লোক নিয়োগ দেয়, ওই কেনে ওই বেচে ওই সব করে, ব্যাংকে টাকা যায়, টাকা জমা দেয়, তুলে নিয়ে সব সেই করে, তাই তো। তো আমার এক শিক্ষক বলছিলেন আর কি, যে আমরা বললাম অলরাউন্ডার, উনি বলছিলেন যে সব পারে, যে লোক সব পারে সে কোনো কিছুই ভালো পারে না। ওকে, আসলে ওরাও ব্যাপারটা সেভাবেই নেয়, বিদেশি কোম্পানি আপনাকে সব কাজের জন্য একটা লোক কখনোই নিবে না। রাইট, যে সব পারে সে কোনো কিছুই ভালো পারে না, স্পেশালিস্ট হতে পারে না, যে যার সব জানে সে সব কিছু আপসা আপসা জানে। ওকে, আচ্ছা, তো আমরা দেখেন পারচেজ অর্ডারে যদি আসি, ঠিক এস্টিমেটের উল্টাটা চিন্তা করেন। আমি কাস্টমারের ক্ষেত্রে করছি এস্টিমেট, সাপ্লায়ারের ক্ষেত্রে করতেছি পারচেজ অর্ডার, কিন্তু সাপ্লায়ার আমার নামে কি করতেছে, এস্টিমেট করতেছে, এস্টিমেট। ওর ক্ষেত্রে তো আমি কি কাস্টমার, ও আমার কাছে বিক্রি করতেছে না, তো আমি ওর নামে করতেছি পারচেজ অর্ডার, আর ও আমার নামে করতেছে এস্টিমেট। ওকে, এখন দেখেন এখানে দেখেন আমি দিলে আমার, ও আচ্ছা সাপ্লায়ারও অ্যাড করি নাই, এখানে দিলে আমার দেখেন সব সাপ্লায়ারের নাম আসার কথা ছিল। হ্যাঁ, এখন আবার ইম্পোর্ট করতে হবে, একটু সময় দেয়, আমি ইম্পোর্ট করতেছি। এক্সপোর্ট, আচ্ছা দেখা যাবে, দেখেন দেখা যাবে, ওগুলার টাইম এখনো আসে নাই, টাইম আসলেই দেখাবো। না না, সব আসবে, সব আসবে, চিন্তা করেন না। হুম হুম, হ্যাঁ, মানে যখন আপনার ট্রানজেকশনগুলো আপনি করতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনার ড্যাশবোর্ডটা রেডি হতে থাকবে। হ্যাঁ, আপনার ধরেন যে ওই যে গ্রাফ যেগুলো আছে, কার্ভ যেগুলো আছে, এগুলো যখন কার্ভ নিচের দিকে যাবে তখন বোঝা যাবে আপনার সেলস পড়ে যাচ্ছে, কারণ আপনি তো র্যান্ডম এখন ট্রানজেকশন করতেছেন, যার কারণে কার্ভ আসলে ওঠানামা করতেছে। তো আপনি রিয়েল বিজনেসে যখন যাবেন তখন এটা দেখে, যেমন ব্যাংকের কিন্তু একটা ট্রানজেকশন বা ইনভয়েসের কিন্তু টোটাল অ্যামাউন্ট তখন লেখা থাকে, দেখেন আপনার ইয়াতে ইনভয়েস আছে না, ডান কর্নারের দিকে দেখেন ইনভয়েস, অথবা এই রিলেটেড যে বিষয়গুলো আছে, মানে আপনার ড্যাশবোর্ড হচ্ছে ওভারভিউ, মানে কি টোটাল কোম্পানি একটা ওভারভিউ। তো আপনি যখন ইনভয়েস অ্যামাউন্ট দেখবেন, যখন আপনি একটা কোম্পানি 6 মাস চালাচ্ছেন, তখন ইনভয়েস টোটাল অ্যামাউন্টটা দেখলে কিন্তু আপনার একটা ধারণা চলে আসবে যে আমার কোম্পানি কোন পর্যায়ে আছে। যখন এক্সপেন্স অ্যামাউন্টটা টোটাল দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিন্তু আমার একটা কোন পর্যায়ে আছে। ড্যাশবোর্ডটা দেওয়াই হয় এই জন্য, যাতে আপনি অ্যাট এ গ্ল্যান্সে মোটামুটি একটা ধারণা পেতে পারেন, অ্যাট এ গ্ল্যান্সে একটা ধারণা পেতে পারেন। ওটা কিন্তু এক্স্যাক্ট আপনি সব বুঝে ফেলবেন ইয়ে দেখে, তাহলে তো হবে না, আপনাকে ফাংশনে যেতে হবে। তো এইটা যাতে আপনি যখন আপনি একটা কোম্পানি 6 মাস চালাবেন, 1 বছর চালাবেন, তখন কিন্তু আপনি এই অঙ্কটা দেখলেই মোটামুটি আপনার একটা ধারণা চলে যাবে আজকে আমার কোম্পানি কোন অবস্থায় আছে। বুঝতে পারছেন, এটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে। আচ্ছা, আমার সাপ্লায়ার গেল কই, এই সাপ্লায়ার লিস্ট, এটা দেখেন যদি ভুলে গিয়ে থাকেন কেউ, আবার মনে হয়ে যাবে। এটা হচ্ছে আমার সাপ্লায়ার লিস্ট, এটা আমি কি করব, কুইক বুকে আপলোড করব। আমরা এর আগে কি করছিলাম মনে আছে আপনাদের? আচ্ছা, এখানে যদি আমি, আচ্ছা অ্যাড নিউ দিলে এখানে একটাই আসবে। হ্যাঁ, আচ্ছা একটা একটা অ্যাড নিউ দিয়ে আপনাদেরকে আগে দেখাই আগে এটা। হ্যাঁ, আপলোড করে ফেলবো। এখানে আমার ম্যান্ডেটরি কি, সাপ্লায়ারের নামটা শুধু ম্যান্ডেটরি, তাই না? আমি দিলাম ধরেন যে আব্দুল করিম, এই আব্দুল করিম হচ্ছে আমাদের সাপ্লায়ার। বাকি ইনফরমেশন থাকলে কি দিব, না থাকলে দিব না, সেই।
আমি ইম্পোর্ট এখন করতেছি না, একটু সময় লাগবে, আমি আপাতত একটা অ্যাড করে আপনাদেরকে এটা ট্রানজাকশনটা দেখাচ্ছি। ওকে, তাহলে আমার এখানে পারচেজ অর্ডারে আমার সাপ্লাইয়ের নাম আমি পেয়ে গেছি। ওকে, এখন পারচেজ অর্ডারটা আমার হয়েছে কবে? ধরেন মে মাসের 20 তারিখে হয়েছে, ঠিক আছে? মানে মে মাসের 20 তারিখে উনি আমাকে বলছে যে ভাই এরকম একটা, মানে আমি ওনাকে বলছি যে ভাই আমি একটা প্রোডাক্ট নিতে পারি, হ্যাঁ নিতে পারি বলে আমি পারচেজ অর্ডারটা ওনাকে পাঠিয়ে দিচ্ছি, একটা ইমেল করছি। আপনার প্রথম ভিডিওটা দেখছেন মনে আছে, আর এইজ ইন্টারন্যাশনালের, ওই যে ওয়েল ফুড থেকে আমাকে জানাইলো যে ভাই আমি এরকম একটা প্রোডাক্ট নিতে পারি, তখন ওটার এগেনস্টে আমি একটা এস্টিমেট করলাম। ধরেন ওই সিনারিওটা মনে করেন, আমি প্রথম ভিডিওটা এটা দেওয়ার কারণেই হচ্ছে যাতে আপনি পরবর্তীতে এগুলো রিলেট করতে পারেন। তো ধরেন আমি এখন ওনাকে দিচ্ছি, আমি ওয়েল ফুড, আমি ওনাকে দিচ্ছি যে ভাই আমি তোমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারি, হ্যাঁ এটা পারচেজ অর্ডার পাঠাচ্ছি ওনাকে। উনি এটা পাওয়ার পর উনি ওনার ওখানে এস্টিমেট করে রাখবে যে উনি আমার কাছে এইটা নিতে পারে। তারপর আমি যখন ওনাকে কনফার্ম করবো তখন উনি ইনভয়েস করবে, প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে ইনভয়েস করে দিবে। বুঝতেছেন কি ব্যাপারগুলা? আচ্ছা, এখন ধরেন এগুলো, আচ্ছা এখানে দেখেন এতক্ষণ আমরা যতক্ষণ কাস্টমার এন্ডে কাজ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে একটাই ছিল আইটেম ডিটেল। এখানে দেখেন এখানে আসছে ক্যাটাগরি ডিটেল, দুইটা আছে। সেকশন কটা? দুইটা। বুঝছেন বিষয়টা? আচ্ছা, এখন ক্যাটাগরি ডিটেলটা কি জিনিস? ক্যাটাগরি ডিটেল হচ্ছে, ক্যাটাগরি ডিটেল আমাদের কাজে লাগবে কখন? ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজে লাগবে হচ্ছে এটা সার্ভিসের ক্ষেত্রে। সার্ভিসটা কোন জায়গায়? এখানে দেখেন একটা ক্লাস যে অপশনটা আছে না, আমি যদি ক্লাস এখন অফ করে ওটা রাখি তারপর এখানে ক্লাসটা আসবে ক্যাটাগরি। ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন, আমরা পার্চেজ অর্ডারে কি করব? প্রোডাক্ট কিনবো না, আমি তো টাকা খরচ করে প্রোডাক্ট কিনবো। প্রোডাক্টটা আপনার এখানে শিফট হয়েছে, চলে আসছে। এখন ধরেন এই প্রোডাক্টটা যে নামায় আপনার গোডাউনে গেছে, এটা একটা লেবার বিল আছে। লেবার কি কোনো আপনার ইনভেন্টরি? লেবার কি কোনো কিছু, মানে এটা আপনি এটার সাথে অ্যাড করবেন কি করে? এটা একটা বিষয় না? এগুলো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন ক্যাটাগরি ডিটেল দিয়ে। ক্যাটাগরি ডিটেলে আপনারা যে কাজ করতে পারবেন এটার জন্য আপনার একটু অ্যাকাউন্টিং নলেজ ভালো থাকতে হবে। মানে আপনি আপনার এটা আমি বলি হচ্ছে এটা যার যার ক্যাপাসিটি, যে যে অ্যাকাউন্টেন্টের ক্যাপাসিটি। ধরেন এখানে কি আসবে, ক্যাটাগরি ডিটেলস যদি যান আপনার ক্যাটাগরিতে আসবে সব চার্ট অফ অ্যাকাউন্ট। ক্যাটাগরি মানে কি? চার্ট অফ অ্যাকাউন্ট। এই চার্ট অফ অ্যাকাউন্টে সাপোজ ধরেন আমি একটা এক্সপেন্সের যদি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, সেটাই তো আমি ঠিক করে দিব এটা কোথায় হিট করবে। চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমি সেটাই হিট ঠিক করে দিব যে এটা কোথায় গিয়ে হিট করবে। মানে এক্সপেন্সগুলো কই? এক্সপেন্স, ধরেন ওয়েজ এক্সপেন্স, এখানে আমি ডেসক্রিপশনে লিখলাম, এটা আমি জাস্ট একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম আর কি, এটা হবে এরকম। ধরেন আমি ওই লেবার বিলটাকে আমি ওয়েজ এক্সপেন্স হিসেবে ধরলাম, ঠিক আছে? ধরে আমি এখানে দিলাম কি লেবার বিল নাকি, এখানে ডেসক্রিপশনে লিখলাম, এখানে লিখবো অ্যামাউন্ট, ধরেন 100 টাকা। এটার উপর কোনো ট্যাক্স আছে কিনা, ইনকাম ট্যাক্স আছে কিনা? না থাকবে। এটা বাংলাদেশ নাকি? এখানে ওই যে ওনারা পেরোল করছে তো ওনারা যেন হাসতেছে, ওনারা জানে কত রকম ট্যাক্স আছে। একজন কত 2300 টাকা বেতন পাইলো, সব ট্যাক্স কাটে সে 1400 টাকা থাকবে তার হাতে। বুঝছেন? তো ধরেন 10% ট্যাক্স আছে। এখন ধরেন আপনি কোন কাস্টমারের ক্ষেত্রে কাস্টমারটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এই এখানে আছে ক্লাস, ঠিক আছে? ক্লাস এখানে আসবে না অ্যাড নিউতে। এখন এই যে লেবার, এটা আপনার কোন ক্যাটাগরির লেবার? এটা কি 10 টাকা আওয়ারের লেবার, নাকি 50 টাকা আওয়ারের লেবার, নাকি এটা কি? মানে ওটা লেবার দিয়ে বুঝাচ্ছি। এখন সিচুয়েশন যে কোনো ক্ষেত্রেই হোক, যখন এরকম কিছু আসবে তখন আপনি এই ক্যাটাগরিতে লিখে যখন সেভ ক্লোজ করবেন তখন কি হবে, এই খরচটা, মানে আপনার এই ক্যাটাগরি কিন্তু আছে শুধু এক্সপেন্সের ক্ষেত্রেই, এটা কিন্তু ইনকামের ক্ষেত্রে নাই। এই খরচটা আপনার কোন চার্ট অফ অ্যাকাউন্টে হিট করবে সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন। ধরেন এমন খরচ আছে না যেটা আপনি ইনভেন্টরিতে নাই, থাকতেই তো পারে। যে লেবার বিল একটা বললাম, যে আপনি প্রোডাক্টটা কিনছেন, প্রোডাক্ট তো আপনার ইনভেন্টরিতে আছে, প্রোডাক্টের রেটও আছে, সাথে যে লেবার বিলটা অ্যাড হবে সেটা আপনি অ্যাড করবেন কি করে ওটার সাথে? না ধরলাম আমি যে ট্রান্সপোর্টেশন কস্ট প্রোডাক্টের মধ্যে আপাতত দেওয়া আছে, প্রোডাক্টের যে আমার রেট
ট্রান্সপোর্ট সহ ধরা আছে। কিন্তু সেটাও আলাদাও থাকতে পারে, সেটাও আপনি এখানে যদি ট্রান্সপোর্টেশন কস্ট, এই যে এখানে চার্ট অফ অ্যাকাউন্টে ট্রান্সপোর্টেশন কস্ট যদি অ্যাড করে সেটা যদি এখানে দেন তাহলে সেটা এর মধ্যে চলে আসবে। এটা কি বোঝা গেল? যে আমার যে জিনিসটা ইনভেন্টরিতে আসতে গিয়ে আমার ইনভেন্টরিতে নাই, মানে যেটার কোনো ক্লাসিফিকেশন আমি ওই মুহূর্তে করতে পারতেছি না, সেই খরচটা আমি এন্ট্রি করব ক্যাটাগরি ডিটেলস দিয়ে গিয়ে। এইটুকু বুঝছেন তো? আচ্ছা, এইটুকু বুঝলেই চলবে, এটা আস্তে আস্তে ডিটেলে আসবে, আপাতত এইটুকু বুঝেন। তাই এখানে দেখেন দেওয়াই আছে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট, যে আপনি কোন চার্ট অফ অ্যাকাউন্টে এটা হিট করাবেন এই খরচটা সরাসরি। এখানে তো একদম সিম্পল, কিন্তু যে আপনার এই খরচটা কোন খাতে লিখবেন, কোন ক্যাটাগরিতে লিখবেন, লিখে জাস্ট সাবমিট করে দেন, ওই ক্যাটাগরিতে খরচটা চলে যাবে, যেটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না ওই প্রোডাক্টের সাথে। বুঝতে পারলেন কি? দেখবেন একটা দেখাই দেবো, সমস্যা নেই, দেখাবো তো বটে। আচ্ছা, এখন যদি আমরা কি আপডেট আসতেছে, পারচেজ অর্ডারে কি আছে? আচ্ছা, এর আগে যেটা বলছিলাম, অনেকেই বলছি যে আপনারা যদি কোনো অপশন না পান তাহলে প্রথমে কোথায় যাবেন, আপনার প্যাকেজে, প্যাকেজ আপগ্রেড করতে হবে। এই যে ভাইয়া ইয়া পাচ্ছিল না, কি বলে এটা, পার্চেজ অর্ডার অপশনটাই পাচ্ছিল না, কারণ ওটা সেলফ এমপ্লয়েডে ছিল। এখন উনি অ্যাডভান্স করে হয়ে গেছে, এখন কিন্তু উনি সব অপশনই পাবেন। আবার যখন ইনভেন্টরি অ্যাড করবেন, ইনভেন্টরি অ্যাড করতে গিয়ে দেখবেন যে ইনভেন্টরি বা স্টক এটা অপশনটাই নেই, তার মানে আপনার প্যাকেজ আপগ্রেড করতে হবে। যে প্যাকেজে আছেন ওই প্যাকেজে ইনভেন্টরি ম্যানেজ করা যায় না। ওকে, আচ্ছা, এখন যেটা হবে, এখন কোনো কোশ্চেন হবে না, হ্যাঁ, তারা হলে আপনারা যদি এভাবে কোশ্চেন করতে থাকেন আপনারা ক্লাস করে আগাইতেই পারবেন না, আপনাদের 15টা ক্লাস শেষ হয়ে যাবে, টপিক বাকি থেকে যাবে। ওকে, আচ্ছা দেখেন আপনাদের এখানে কি হবে, প্রোডাক্ট আইটেমে যাই আমরা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করি, টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, এরপর হচ্ছে সার্জিক্যাল ইকুইপমেন্ট। ধরেন আমি এখানে অর্ডার করব হচ্ছে 20টা, আর এটা অর্ডার করব ধরেন আমি 15টা। আচ্ছা, এই যে রেটটা আসছে, এই রেটটা আমার কোন রেট আসছে বলুন তো? কস্ট প্রাইস। আমি তো এটা কিনবো, আমি তো আর আমার সেলিং প্রাইসটা এখানে দিব না, এটা আসছে কিন্তু আমরা যখন ইনভেন্টরি দিছিলাম দুটো প্রাইস দিছিলাম না, একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস, এইটা আসছে আমার কস্ট প্রাইস। ওকে, এখন আমি ট্যাক্স অ্যাড করি, ধরেন আমার এখানে এখানে দেখেন সব সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স নাই। ঠিক আছে, আপনারা অবশ্যই শুরুতেই পারচেস ট্যাক্স অ্যাড করে নেবেন। ঠিক আছে, পারচেস ট্যাক্স অ্যাড করলে তখন এখানে ট্যাক্স দিতে পারবেন, এবং অবশ্যই আমাকে একটা ট্যাক্স রেট অ্যাড করতে হবে। না না, আমার পারচেস ট্যাক্স অ্যাড করা নাই, আপনি তো পারচেস ট্যাক্স অ্যাড করেছেন, এই জন্যে আমি যে দেখেন আরেকটা ট্যাপ করলাম, আমি এখন পারচেস ট্যাক্স একটা অ্যাড করব, ট্যাক্স। আপনি সেলস এবং পারচেস দুটো ট্যাক্সই অ্যাড করেছেন ট্যাক্স সেন্টারে, এই জন্য আপনারা দূরে দেখাচ্ছে। এই যে অ্যাড ট্যাক্সে যাব, কাস্টম ট্যাক্স, এখানে আমি দিলাম পারচেস ট্যাক্স সাপোজ 10%, হ্যাঁ, এগুলো তো দিচ্ছি, এজেন্সি নেম ধরেন দিলাম এনবিআর, এদিকে ট্যাক্স পিরিয়ড দিলাম জানুয়ারি, এটা দিলাম কোয়ার্টারলি, এখানে দিলাম ক্যাশ,
এই যে এখানে এসে আমরা কি করবো জানেন, এখানে শুধু পারচেস ট্যাক্সে টিক দিব, ওখানে আমার আর সেলস ট্যাক্স দরকার নেই। এটা আমার ছিল কত 10%, তাই তো? এটা আমি রিক্লেমেবল করে রাখলাম, প্রয়োজন হলে রিক্লেম করব। আপনার জেরোতে গেলে দেখবো যে যেটাতে করছি জেরোতে রিক্লেম বলে কোনো অপশনই নেই, এটা অটো রিক্লেম হবেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা যদি এখানে আসি, এটা রিলোড দিতে হবে। আচ্ছা আমাদের এখানে সাপ্লায়ার একটাই ছিল না, আব্দুল করিম, ডেট দিয়েছিলাম 20 তারিখ। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমি এই সার্ভিস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমার এখানে অ্যাড করা আছে, আমি জাস্ট এগুলো নতুন করে পারচেজ করতেছি। হ্যাঁ, এটা করবো আমি 20টা, এটা করবো আমি 15টা, বা এটা করবো আমি 22টা ধরো। হ্যাঁ, এগুলো আমার আসছে পারচেজ রেট। এরপর দেখেন ট্যাক্স, এখন এই যে পারচেজ ট্যাক্স 10% দেখাচ্ছে, কারণ আমি এই ট্যাক্সটা অ্যাড করলাম মাত্র। ওকে, এখানে কাস্টমার, আমরা কাস্টমার এবং ক্লাস এগুলো আমরা আগেই দিব না। হ্যাঁ, এগুলো এরকমই থাকবে, আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিই। তাহলে পারচেজ অর্ডার 1001 সেভড, তাই তো? মানে পারচেজ অর্ডার আমাদের একটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এই যে পারচেজ অর্ডার হয়ে গেছে, এখন যদি আমরা এক্সপেন্স থেকে, এই যে এক্সপেন্স থেকে এক্সপেন্সে যাই, নড়াচড়া করতে প্রচুর টাইম নেই। আমাদের এখানে একটাই দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের সাপ্লায়ার আপাতত আমরা একটাই অ্যাড করছি। হ্যাঁ, সাপ্লায়ার লিস্টে যদি যান এখানে একজনই পাবেন, কারণ আমরা আব্দুল করিম ছাড়া তো আর কাউকে অ্যাড করি নেই। ঠিক আছে, এখন দেখেন আমি যে পারচেজ অর্ডার করলাম, পারচেজ অর্ডার করার কারণে এখানে কি আমার কোনো চেঞ্জ আসছে ওনার ব্যালেন্সে? ব্যালেন্সে কি কোনো কিছু অ্যাড হয়েছে? অ্যাড হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে পারচেজ অর্ডার হচ্ছে ওই এস্টিমেটের মতো একটা ড্রাফট মাত্র। আমি একটা কিছু জিজ্ঞেস করেছি, ভাই আপনি এটা দিতে পারবেন কিনা। ওকে, এখন ধরেন আমরা যদি এই পারচেজ অর্ডারটাতে আসি, এটা তো, এইটাকে যদি আমরা ক্লিক করি, ওপেন করি, এখানে দেখেন কপি টু বিল, মানে কি? আমি এখন অর্ডারটা কনফার্ম করব, আমি যখন, উনি যখন আমাকে ইনভয়েস করতেছে তখন আমি এটাকে বিলে কনভার্ট করতেছি। উনি এস্টিমেট থেকে ইনভয়েস করতেছে আমাকে, আমি পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করতেছি। ওকে, এটা আমি করব কপি টু বিল, ক্লিক করলাম। এখন দেখেন এখানে আর সাপ্লায়ারের নাম লিখতে হবে না, কারণ যার নামে আমরা পারচেজ অর্ডার করছি তার নামে আমরা বিলটা রেডি করতেছি। ঠিক আছে, এখন বিলিং ডেট, আমি তো তাকে পারচেজ অর্ডারের জন্য পারচেজ অর্ডার করেছি তার 20 তারিখ, ধরেন আমি এটা 23 তারিখে তাকে কনফার্ম করেছি, উনি আমার নামে ইনভয়েস করে ফেলেছে, এখন আমি ওনার নামে বিল করতেছি। ওকে, আচ্ছা এখানে দেখেন এখানে এই জিনিসগুলো আছে। আমরা কি করছি, আমরা যখন এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করেছি তখন আমাদের একটা অপশন ছিল না যে কাস্টম প্রতিটা লাইন করা যাবে কিনা, 50% করা যাবে কিনা, অথবা ফুল অ্যামাউন্ট করবেন কিনা। ঠিক আছে, এখন ধরেন যে আমি এই 20টার জায়গায় আমি নিচ্ছি 15টা, আমি এখান থেকে এডিট করে দিতে পারবো, আমাকে আর আলাদা করে কিছু করতে হবে না। ঠিক আছে, আমি কটা নিচ্ছি 15টা, আমি চেঞ্জ করছি আর কি, ভাই আমি এখন 20টা নিব না 15টা নিব। ঠিক আছে, উনি কিন্তু আমার নামে এই বিলটা এই ইনভয়েসটাই করবে, আমি সেটা এখন বিলে দিচ্ছি। 23টার জায়গায় ধরেন আমি 17টা নিচ্ছি। আমি যদি এই কথাটা বলি, তাহলে উনি যদি আমার ওই এস্টিমেট থেকে ইনভয়েসটা চেঞ্জ করতে পারে, তা আমারও এখানে পারা উচিত না? তাহলে দেখেন, এখন দেখেন এর আগে একটু আগে এমন কত ছিল 24,000 সামথিং, এখন কিন্তু 18,000 সামথিং হয়ে গেছে এটা চেঞ্জ করাতে। তাহলে আমি এটা 7 ক্লোজ দিয়ে দিব, তাহলে এটা আমার পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট হয়ে যাবে। ঠিক ওনার সাথে আমার যেই পরিমাণে কথা ফাইনাল হয়েছে সেই পরিমাণটা আমি বিলে কনভার্ট করলাম। এইটা কোথায় গেল? এইটা যাবে হচ্ছে আমার এক্সপেন্স হিসেবে। আর যে প্রোডাক্টটা কিনলাম সেটা কোথায় গেল? ইনভেন্টরিতে চলে আসে। মানে ইনভেন্টরি, আমার এই যে টাকাটা বের হয়ে গেল না, এটার এগেইনস্টে আমার অ্যাসেট বাড়লো কিন্তু এখানে। বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন, আচ্ছা এখন আমরা কি করলাম, এখনো কিন্তু পেমেন্ট অপশন পাইনি, যায়নি। মানে আমি এস্টিমেট থেকে বিলে গেলাম, বিল মানে উনি বাকিতে আমাকে মালটা পাঠাইছে, ইনভয়েস করে দিচ্ছে। এখন আমি এখানে দেখেন এই যে কোনটা দেখেন
মার্ক অ্যাজ পেইড, আমি যখন এটা পেইড করবো নাকি, উনি তখন কি করবে, রিসিভ পেমেন্ট করবে। আর আমি কি, সেটা তো ঢুকলে বুঝতে পারবো। আমি যখন মার্ক অ্যাজ পেইডে যাব, এখানে ক্লিক করব, তখন আমাকে এই বিলটা ওপেন দেখাবে। এখন দেখেন আমি এখানে কোন ব্যাংকের থেকে পেমেন্ট করব, আমার এখানে ধরেন আমি ওয়েলস ফার্গো থেকে পেমেন্ট করবো, এটা কিন্তু আমি ঠিক করে দিলাম। যাবে কোথায়, আমার ব্যাংক ওয়েলস, কারণ আমি তো টাকা দিব, আমি প্রোডাক্ট কিনছি। ওয়েলস ফার্গো থেকে আমি টাকা দিব, দেওয়ার পরে ধরেন পেমেন্ট ডেট কবে, উনি 23 তারিখে আমাকে ইনভয়েস করে প্রোডাক্টটা পাঠাইছেন, ধরেন আমি 31 তারিখে ওনাকে টাকাটা দিব, যদিও আমার সময় আরো বাকি আছে, বাট আমি 31 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন যদি আমি ফুল টাকা না দিই, আমরা কাস্টমারের ক্ষেত্রে দেখছি না, ইনভয়েসের ফুল পেমেন্ট না দিলে পার্শিয়াল পেমেন্ট নেওয়া যায়। এখন আমি ওনাকে বললাম, ভাই তুমি আগে আমার কাছ থেকে এই মুহূর্তে 15,000 টাকা নাও, এই যে টাকার অ্যামাউন্ট, এখানে আমি 15,000 লিখে দিলাম, উনি এগ্রি করছে, হ্যাঁ ঠিক আছে 15,000 টাকা পাঠাবো। হ্যাঁ, ব্যালেন্স ওয়েলস ফার্গোতে জিরো থাকলেও পেমেন্ট করা যাবে। ভাই এইটা তো হচ্ছে আপনার লেজার, এটা তো ব্যাংকের স্টেট ব্যাংকের লেজার না। আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন, এখন আপনি হয়তো আরেক দিকে বলছেন যে ভাই তুমি ওখান থেকে 1,00,000 টাকা জমা দাও, এই চেক যাওয়ার আগে জমা হয়ে যাবে। ব্যাংক ব্যালেন্সের সাথে ডিপেন্ড করে আপনার এখানে এন্ট্রির কোনো সমস্যা নেই, দিতে পারবেন, মাইনাস ব্যালেন্স শো করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি এটাও ধরি। এখন ধরেন কথার কথা বললাম যে এই যে এখানে এখন ইয়া করতে গেলে এই এই টাকা আমি দিতে গেলে আমি 15,000 টাকা দিব, বাট আমার কাছে টাকা আছে কত, 8,000, তাই না? এখন ধরেন আমি একটা টাকার ব্যবস্থা করতেছি, টাকা কিভাবে আমার ব্যাংকে দেওয়া যায়। ধরেন আমি ভাইকে বললাম যে ভাই আমার তো এরকম একটা পেমেন্ট করবো, টাকা লাগবে, আপনি আমাকে 50,000 টাকা পাঠান, ঠিক আছে? হ্যাঁ, না না ধারে নিলাম মনে করেন। হ্যাঁ, ধরেন উনি হচ্ছেন আমার এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একজন ডিরেক্টর, থাকে না 4-5 জন লোক মিলে ব্যবসা করে, তো ধরেন উনি একজন ডিরেক্টর, ওনাকে বললাম যে ভাই আপনি টাকাটা আমাকে একটু পাঠান, মানে অফিসে টাকা নেই, তাহলে এই টাকাটা উনি কিভাবে দিবেন বলেন তো? হ্যাঁ, এই টাকাটা উনি প্রতিষ্ঠানে দিতে গেলে ওনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাংক ডিপোজিট। এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় হচ্ছে আপনি ব্যাংক ডিপোজিট করবেন কোন ইয়াতে, ওয়েলস ফার্গোতে, ঠিক আছে? এখন কারেন্সি টাকা ঠিক আছে, রিসিভ ফ্রম, কার কাছ থেকে আপনি টাকাটা নিচ্ছেন, এখানে দেখেন সব কাস্টমারের নাম, কাস্টমার বা সাপ্লায়ারের নাম, ঠিক আছে? এখন যেহেতু উনি মালিক, আমরা কুইকবুকটাকে কি জানি, কুইকবুকের পার্ট হচ্ছে 3টা, একটা হলো সাপ্লায়ার, একটা আমি নিজে, একটা হলো কাস্টমার। এই 3টার বাইরে নর্মালি এই অপশনগুলো থেকে ট্রানজাকশন করা যায় না, ঠিক আছে? এখন যেহেতু উনি মালিক, উনি টাকাটা আমার পজিশনে দিচ্ছে, এই টাকাটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে একটু ম্যানুয়ালি আগাতে হবে, এই এখান থেকে হবে না, জার্নাল করতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে এই জার্নাল এন্ট্রিতে যাব, গিয়ে টাকাটা আমার কবে কবে দরকার, আজকেই তো, তাই না? আমি এখান থেকে ডেবিট করব হচ্ছে আমার ব্যাংক, ওয়েলস ফার্গোকে ডেবিট করব, আর ক্রেডিট কার্ড করব কি, ওনার্স ইকুইটি, ইকুইটি থেকে টাকা আসবে আর ব্যাংকে টাকা ঢুকবে, এই জন্য ব্যাংক হবে আমার ডেবিট। আর এই যে ওনার্স কন্ট্রিবিউশন হতে পারে, ওনার্স, আমরা একটু মেইন জায়গায় যাই, ইকুইটি মানে উনি, ওনার আমাকে এখানে টাকাটা ব্যবসার জন্য দিচ্ছে, তাই তো? তাইলে ইকুইটি বলে কিছু আছে, দেখি। না থাকলে কি করব, অ্যাড নিউতে গিয়ে অ্যাড করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা অ্যাড নিউতে যাই, অ্যাড করি, একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতেছি, কোনটা, ইকুইটি,
ইকুইটি এখানে আছে, ওনার্স ইকুইটি। ওকে, এটার আন্ডারে দিব কি, ওনার্স ইকুইটি দিলাম। ওকে, এটা দিচ্ছি হচ্ছে নাম দিলাম ওনার্স কন্ট্রিবিউশন, মানে উনি ব্যবসার মাঝখানে কন্ট্রিবিউশন করলেন। ঠিক আছে, এটার আপাতত অ্যাজ অফ ডেট ধরেন দিলাম 2023-এর, এখানে এই সময় থেকে উনি শুরু করছেন। ধরেন ওনার নামে ওপেনিং ব্যালেন্স থাকতে পারে, নাও পারে, কারণ উনি তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা দেবে, তাই না? তো আচ্ছা, এমন হতে পারে, আচ্ছা ঠিক আছে, আপাতত ওনার নামে কোনো ব্যালেন্স নাই, তাহলে আমার ওনার সিকিউরিটি, তাই তো? তাহলে ব্যাংক হচ্ছে ডেবিট কত টাকা ওনার কাছে নিচ্ছি আমরা, 50,000 টাকা। তো আর এমনি দিবে না, এখন ধরেন যে আপনি 50,000, মানে এটা লেখা লিখলেই তো হয়ে যায়, 50,000 টাকা 1 লাখও নিতে পারি, কোনো অসুবিধা নেই। 50,000 আর ক্রেডিট হবে কত আমার, 50,000। এটা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, এটা করলাম, এইটা জাস্ট, আর বাকিগুলো আমার ফিল আপ না করলে এটা নিবে। আমরা 7 ক্লোজ করে দিই। এখন যদি আমরা এটা একটু রিলোড দেই, কোথায় কোথায় হিট করলো, ব্যাংকে হিট করলো, আর ওনার্স কন্ট্রিবিউশনে হিট করলো। আপাতত এই দুই জায়গার বাইরে কোথাও হিট করে নাই। ওকে, আচ্ছা, ওয়েলস ফার্গো না, ওয়েলস ফার্গোর ব্যালেন্সটা দেখেন তো এখন ঠিক আছে। ওকে, তাহলে আমরা আপনাদেরকে, আপনারা আজকে গিয়ে, আজকে অবশ্যই অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখবেন। যদি ভিডিও খুঁজে না পান আমাকে বলেন, আমি আচ্ছা এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের। ভিডিও খুঁজে না পেলে এটা অবশ্যই দেখবেন। আপনারা এই ভিডিওটা দেখেন নাই, এটা হলো প্রথম, দ্বিতীয় কথা দেখলেও ভুলে গেছেন। ঠিক আছে, দেখছেন তো, এটা আপনার ক্লিয়ার মনে নেই। এটা যদি আপনি আজকে মনে করতেন বা 2-3 বার দেখে আপনার মনে থাকতো, তাহলে কিন্তু এখনই আপনি রিলেট করতে পারতেন। আর এগুলো সব দেখাইছি, এটা একটু দেখবেন অবশ্যই, এবং অবশ্যই এটা ভুলে যাবেন না আজকে দেখতে। হ্যাঁ, রাইট। তাহলে আজকে দিলাম দুইটা জিনিস। হ্যাঁ, একটা দিলাম লিঙ্কডইন প্রোফাইলটা আস্তে আস্তে এভাবে রেডি করেন, আর একটা দিলাম কি, ওই ভিডিওটা দয়া করে আরেকবার দেখবেন সবাই। ঠিক আছে, তাহলে আমরা আসি কোথায় এখন, পারচেজ অর্ডার থেকে বিল করছি, বিল করার পর আমরা এখন পেমেন্টটা দিচ্ছি। দেওয়ার সময় দেখছিলাম আমার ব্যাংকে টাকা নাই, টাকা কবির ভাইয়ের কাছ থেকে নিলাম, ধার নিলাম, মানে ব্যাংক, মানে বিজনেসের জন্য উনি আবার দিলেন যে আমি একটা ইনভেস্টমেন্ট দিচ্ছি, ইনভেস্টমেন্টটা নাও। ঠিক আছে, এরপরে আমরা এখন পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য আমার কাস্টমার সাপ্লায়ারের নাম লিখছি, আমার কোন ব্যাংক থেকে দেবো এটা লিখছি, এবং এই বিলটা আমার এখানে অটোমেটিক্যালি শো করতেছে, তাই তো? এখন দেখেন আপনার ব্যাংকের ব্যালেন্স কত, 58,000। আমি কিন্তু ফুল পেমেন্ট দিচ্ছি না, উনি কিন্তু আরো টাকা পাবে। ওনাকে আমি দিচ্ছি কত, 18,000 সামথিং এর মধ্যে দিচ্ছি কত, ওনা এখানে তো আবার পুরোটা আসছে না, আমি ওনাকে দিচ্ছি মনে করেন 15,000। এটা কি বেশি লিখলাম? ঠিক আছে না এখন? আচ্ছা, এটা যদি আমরা 7 ক্লোজ করে দেই, তাহলে সিনারিওটা কি দাঁড়ায় একটু দেখি। টাকা কোথা থেকে কমবে, ব্যাংক থেকে। তাহলে ব্যাংক ব্যালেন্স দেখলে আমরা কম পাবো, 15,000 টাকা কম পাবো, 58,000 টাকা থেকে 15,000 টাকা কম পাবো। আমরা যদি ট্রানজ্যাকশনে যাই, ট্রানজ্যাকশনে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, ওকে, ওয়েলস ফার্গো ব্যাংকের ব্যালেন্স কত এখন, 43,074 টাকা, তাহলে 15,000 টাকা কমছে। ওকে, এখন আমরা যদি এক্সপেন্সে যাই, এক্সপেন্স, আব্দুল করিমের নামে আমাদের একটা
পারচেজ অর্ডার ছিল যেটাকে আমরা বিল করছি, বিল করার পর এখানে দেখেন ওনার নামে পেমেন্ট কত 15,000, তাই তো? বাট এখানে এখনো মার্ক অ্যাজ পেইড দেখাচ্ছে কত 1,695 নাকি? ও না, এটা ট্যাক্স। আচ্ছা, ওনার নামে এখনো মার্ক অ্যাজ পেইড দেখাচ্ছে, তার মানে ওনার নামে এখনো বাকি আছে টাকা। আমরা যদি মার্ক অ্যাজ পেইডে যাই, কত টাকা বাকি আছে? ঠিক আছে, তার মানে এটা যদি এখন পেমেন্ট করতে যাই তাহলে ফুল পেমেন্ট আমি করে দিতে পারবো, তাই তো? আমি পার্শিয়াল পেমেন্ট করে দেখাইলাম আর কি যে পার্শিয়াল পেমেন্ট করা যাবে। ঠিক আছে, তাহলে এটা আমার কোন ব্যাংক থেকে যাবে? ওয়েলস ফার্গো ঠিক করা আছে, ব্যালেন্সও আমার আছে। যে ব্যালেন্স নিয়ে সমস্যা ছিল আপনার, ব্যালেন্স কিন্তু এখনো সমস্যা নেই। তাহলে আমরা ওটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। ওকে, তাহলে এটাখানে আমরা কি দেখলাম? আমরা পার্চেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করা দেখলাম, বিল থেকে আমরা পেমেন্ট পার্শিয়ালি কিভাবে নিব সেটা দেখলাম। ঠিক আছে, এখন ধরেন আমরা ডিরেক্ট একটা বিল করা দেখি, পার্চেজ অর্ডার না, এটা সরাসরি আমরা একটা অর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে সরাসরি বলতে তুমি ইনভয়েস করে ফেলো, আমি বিল পাঠাচ্ছি। এই যে এটা হলো বিল, যেহেতু আমাদের আপাতত একজন সাপ্লায়ার ওর নামেই করি। হ্যাঁ, এখানে ধরেন বিল ডেট মে মাসের ধরেন 24 তারিখ। ঠিক আছে, বিল নাম্বার ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম। ওই যে ইনভয়েস করার সময় রেফারেন্স থাকে না, ওই রেফারেন্সে বিল নাম্বারটাও দিতে পারেন। ধরেন আমি এখানে একটা বিল 002 ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে বিল নাম্বার না, এখানে তো বিল নাম্বার 002 আসছে। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বিল নাম্বারটা অটো আসবে কিনা? অটো আসার কথা, এটা কি অফ করা আছে না, একটু দেখি তো। এক্সপেন্স, এগুলো সব অন করাই আছে, বিল নাম্বারটা অটোমেটিক আসেনি। আচ্ছা, এটা আবার করি, এটা আগের গুলা এখানে শো করতেছে, একটু রিফ্রেশ দিয়ে দেখি। আগে যেগুলো 15 অর্ডার করছিলাম না, ওইটা আমার নিচে আবার শো করতেছে, রিফ্রেশ দিয়ে দিই। বিল এই যে এখন দেখেন ই হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি আমি এটা দেই, আচ্ছা এখানে বিল নাম্বারটা অটোমেটিক আসবে না, বিল নাম্বারটা এখানে দিতে হবে। ধরেন 1001 বিল নাম্বার। আচ্ছা, এগুলো এখানে বারবার আসতেছে কেন? এমন কতবার রিফ্রেশ দিব এরকম? আচ্ছা, বিল নাম্বারের ঘরটা ফাঁকা থাকবে, এটা বসাই আগে। আচ্ছা, চেক করি। এখানে এর নাম দিলাম হচ্ছে তৌফিক আহমেদ। আরেকটা সাপ্লায়ার অ্যাড করতেছি এখানে। হ্যাঁ, কেটে দিলাম। ওকে, তাহলে 3/5-এ আমরা একটা বিল করতেছি, যেটা আমরা পার্চেজ অর্ডার থেকে যাচ্ছি না, সরাসরি বিল করে দিচ্ছি। ঠিক আছে, এটা ধরেন দিলাম আমি 5টা, এটা ধরেন দিলাম আমি 4টা। আমার পার্চেজ ট্যাক্স
আসেন, ওকে, এইটা আমার সরাসরি বিল কত, অ্যামাউন্ট কত, 5,115 টাকা, তাই তো? আমার ট্যাক্স টু সব সহ 7 ক্লোজ। আগেরটা কি করছি আমরা, পারচেজ অর্ডার থেকে গেছে, এটা সরাসরি বিল করলাম, ঠিক আছে? এটা আমার কোথায় আছে, যে তৌফিক আমাদের নামে বিল এখানে আছে। মার্কাস পেটে গেলে, এক্সপেন্সে গেলে সিরিয়ালি সব পাবেন আর কি, হ্যাঁ, এক্সপেন্সে গেলে সিরিয়ালি সব পেয়ে যাবেন। আচ্ছা, এইটা ধরেন আমি আর পার্শিয়াল পেমেন্ট করবো না, একবারে টাকা দিয়ে দিব। তাহলে টাকা দিব কোথা থেকে? ওয়েলস ফার্গো সিলেক্ট করা আছে, আপনার যে আরো ব্যাংক থেকে সেই ব্যাংকগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? ওয়েলস ফার্গো ডেট কবে হবে, পেমেন্ট ডেট ধরেন আমি দিলাম 27 তারিখে পেমেন্ট করছি। এখন জাস্ট এটা 7 ক্লোজ দিলে ফুল টাকা পেমেন্ট হয়ে যাবে, ঠিক ইনভয়েসের উল্টা। উনি আমার নামে ইনভয়েস করছে, এখন উনি ইনভয়েসটা কি করবে, ফুল টাকাটা রিসিভ পেমেন্ট দেখাবে, এই শেষ। ওকে, এখন ধরেন আপনার এখান থেকে বিল করলাম, বিল করার পর পার্চেজ অর্ডার করলাম, পার্চেজ অর্ডার বিল করলাম, বিল করার পে বিল মানেই হচ্ছে মার্কাস পেইড, সেম জিনিস। পে বিল মানে মার্কাস পেইড, মানে আমি টাকাটা দিয়ে দিচ্ছি আর কি, পে বিল। ওকে, এখন ধরেন এই যে এক্সপেন্সটা কি, আমরা এখানে যে সেলস রিসিপ্ট করছি না ডিরেক্ট, এখানে করবো আমরা এক্সপেন্স। সেলস রিসিপ্ট মানে কি, একটু আগে করলাম না ক্রেডিট নোট দেখানোর সময়, যে সরাসরি টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছি, তো এখানে হচ্ছে আমি সরাসরি টাকা পাঠাচ্ছি, উনি আমাকে প্রোডাক্ট পাঠাবে, আমি করবো এক্সপেন্স, উনি করবে সেলস রিসিপ্ট। ওকে, ধরেন এখানে দিলাম হচ্ছে সাপ্লায়ার তৌফিক, পেমেন্ট অপশন, কোথা থেকে পেমেন্ট দিবেন? এখানে কি সরাসরি টাকা দিচ্ছেন না, তারপরে তো প্রোডাক্ট আছে, এখানে তো আর বাকি বকেয়ার কিছু নাই, এই জন্য পেমেন্ট অপশন ওয়েলস ফার্গো। পেমেন্ট মেথড দেন হচ্ছে চেকে দিলাম, মনে করেন রেফারেন্স নাম্বার, চেক নাম্বার। এরপরে আসেন এখানে ক্যাটাগরি, আইটেম ডিটেইলস। আমরা ক্যাটাগরিতে আপাতত যাবো না, কারণ ক্যাটাগরির আমাদের এই মুহূর্তে কোনো কাজ নেই, ক্যাটাগরি আপনাদেরকে দেখাই দেবো, অসুবিধা নেই। এখন আমার দরকার এইটা, ধরেন 10টা, আর একটাই থাকা বল, এটা আমার একটা ট্যাক্স আছে, ধরেন পারচেজ ট্যাক্স 10%, ঠিক আছে? এটা যদি আমি আচ্ছা, এটা যদি ইম্প্যাক্ট দেখতে চান, ঠিক আছে, তাহলে এটা ব্যালেন্স কত আছে দেখেন, 34,314 টাকা, ঠিক আছে? আমি যদি এখানে টাকা পেমেন্ট করব কত, 4,950, তাহলে ব্যাংক থেকে আমার এই টাকাটা কমবে। আর এইখানে দেখেন আমার কোয়ান্টিটি কটা দেখাচ্ছে, 100, না না না, এই যে উপরে দেখেন 115টা, এটা আমার হ্যান্ডে আছে। যদি আমি 10টা কিনি তাহলে আমার কোয়ান্টিটি কত হবে, 125টা। ইনভেন্টরিতে আমার অ্যাসেট বাড়বে না, 125টা হবে। যদি আমি 7 ক্লোজ দিই, এটাই হওয়ার কথা, তাই তো? এখন ধরেন 7 ক্লোজ দিলাম। এখন যদি আমি ব্যাংকে যাই, ট্রানজাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, ওয়েলস ফার্গো ব্যাংক, কত হয়েছে, 29,000, কত ছিল, 34,000 সামথিং ছিল না, সেখান থেকে ব্যালেন্স কমলো, মানে আমি টাকা ওনাকে দিয়ে দিচ্ছি। এখন যদি আপনি ইয়াতে আসেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসেন, সেলস থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমরা কি যেন কিনছিলাম, মানে আমার দেখতে হবে 115 ইনভেন্টরি কোনটাতে আছে, তাই তো? কোয়ান্টিটি অন হ্যান্ড, এই সার্জিক্যাল 115 না 116 হয়েছে। মানে কি 10টা দিছিলাম না কি দিছিলাম বলেন তো, 116 হইলো কেন, 115 হওয়ার কথা না? ও সরি, 125টা হওয়ার কথা না, 115 ছিল, 125 এখানে কি আছে, একটাও তো 125 দেখে না, না 130 হবে কেন, আমরা 115 দেখলাম না অন হ্যান্ড, অন হ্যান্ড হওয়ার পর তুই 10টা কিনে তাহলে 25 হবে না? না, না না 10টাই আছে। আচ্ছা, এখানে আমার যেটা মনে হচ্ছে ওই যে 5টা যে আমরা ইয়ে করছি সেটা এখন আপডেট হয়নি, এটা রিফ্রেশ দিয়ে দেখি। না মনে হয়, দেখি। না, 130টাই আছে, এটাই প্রথমটাই নিছিলাম তো, এটাই। দাঁড়ান, এটা টোটাল ইয়াটা
অ্যাডজাস্ট কোয়ান্টিটি আর অ্যাডজাস্ট ভ্যালু। কোয়ান্টিটি দেখি, অন হ্যান্ড অ্যাডজাস্ট কোয়ান্টিটি 27/5। না, আমরা ইয়ে দিছিলাম কবে? সার্জিক্যাল, এটাও না। আমার মনে হচ্ছে এটাই হবে। এটা কোনো কারণে ক্যাশ মানে অন হ্যান্ডে কোনো কারণে একটু ঝামেলা ছিল কি না, জিনিসটা তো বুঝছেন। আচ্ছা, এটা আপনারা একটু বাসায় চেক করবেন। আর একটা জিনিস, এখানে আপনাদেরকে কি কি দেখাইলাম বলেন? পারচেজ অর্ডার দেখাইলাম, বিল দেখাইলাম। বিলটা পে বিল, ওই মার্কাস পেড মানে পে বিল, সেম জিনিস, ঠিক আছে? পে বিল, এক্সপেন্স। এরপর হচ্ছে চেক। চেক অপশনটা আসলে কিছুই না, এটা আপনারা যে এক্সপেন্স করছেন না, মানে কি দিচ্ছেন, ব্যাংক দিচ্ছেন, আর এখানে খালি চেক চেক দিয়ে করতে হবে। দেখাই আপনাদের, এটা এটা কোনো কাজেই লাগবে না। কোনো কারণে হয়তো কেউ একটা মনে করছে যে আমার এটা দরকার, অ্যাপ্লাই করছে, দিয়ে দিচ্ছে। এখানে বলছে পে, টাকা পাবে কে? টাকা পাবে ধরেন আমার এই লোক, ঠিক আছে? ব্যাংকের নাম কি? ব্যাংক হচ্ছে ওয়েলস ফার্গো। হ্যাঁ, এখন বলছে চেকটা দিবেন কবে? চেকটা দিব আমি ধরেন দিছি, আমি ধরেন 30 তারিখে। চেক নাম্বার কত? 4, ঠিক আছে? এখন এখানে আসেন কিসের কিসের এগেনস্টে আপনি চেক দিছেন, জাস্ট এক্সপেন্সের মতোই, কিন্তু এখানে আলাদা একটা চেক নাম দিছেন। এখন যদি আপনি এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করেন, টোটাল অঙ্ক আসবে, 7 ক্লোজ করবেন। আমার ওই ব্যাংক থেকে চেকের মাধ্যমে এই টাকাটা গেছে, আর এক্সট্রা কোনো কাজ নাই এই চেকের। ওকে, তাহলে মেইন যে বিষয়টা সেটা কি বুঝলাম আমরা? যখন আমরা পার্চেজ অর্ডার করবো তখন সাপ্লায়ার আমাকে করবে এস্টিমেট, যখন আমি বিল করব তখন সাপ্লায়ার আমাকে করবে ইনভয়েস, যখন আমি পে বিল করব তখন সাপ্লায়ার করবে রিসিভ পেমেন্ট, ঠিক আছে? যখন আমি এখান থেকে করব হচ্ছে, আর কি আছে, ও আমি এখান থেকে যখন করব এক্সপেন্স, সরাসরি আমি কিনবো, তখন ও করবে আমাকে সেলস রিসিভ, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন এই যে সাপ্লায়ার ক্রেডিট বলে যে একটা অপশন আছে, সাপ্লায়ার ক্রেডিট, এটা হচ্ছে জাস্ট ক্রেডিট নোটের উল্টা। ওকে, এখানে কি হয়েছে, ধরেন আমরা কার কাছ থেকে, তৌফিক আহমেদের কাছ থেকে প্রোডাক্ট কিনছি। আমি তাকে ওই যে আমরা কাস্টমারের সময় কি বলছে, সে আমাকে বললো ভাই তোমার এই প্রোডাক্টটা ফেরত নিতে হবে, ঠিক আছে? আমি এখন ওকে বলতেছি ভাই তোমার এই প্রোডাক্টটা ফেরত নিতে হবে। এখন ধরেন ও পার্চেজ অর্ডার, ইয়েটা দেখি ওর কাছ থেকে আমরা কি কি কিনছি এটা দেখি। লোডিং ট্রানজেকশন এরর। কেন ভাই, ট্রানজেকশনটা আমাকে দেখাও। এরকম ঝামেলা মাঝে মাঝে পাবেন, একটু অপেক্ষা করে রিফ্রেশ দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা আছে, এটা এই এই বিলটাতে ক্লিক করি। না, সে বিল দেখাবে না আমাকে। আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। ধরেন ওর নামে, তো ওর নামে কি করব, ধরেন না ক্যাটাগরি না, আমরা আইটেম দিয়ে করব। ওর নামে ধরেন আমরা লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা ফেরত দিব, ঠিক আছে? এই জাস্ট এটা করে আমি এটা 7 ক্লোজ করে দিলাম। তাহলে ও, আমি যখন এটা করব তখন ও আমাকে করবে কি, ক্রেডিট নোট করবে, ঠিক আছে? এখন এটা যদি এটাতে আমার তেমন কোনো কাজ নেই। এটা যদি এখন পেমেন্টের আগে হয় তাহলে ও ক্রেডিট নোটটা অ্যাডজাস্ট করে আমাকে দিয়ে দিবে, আর যদি পেমেন্টের পর হয় তাহলে রিফান্ড করে দিবে। সাপ্লায়ার আমি শুধু এটা নোট রাখবো। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আসেন, এখানে আমাদের বাকি থাকলো কি, ক্রেডিট কার্ড ক্রেডিট। এটা আপনাদের কোনোদিনও লাগবে না, এটা আমি একটা ভিডিও দিব, দেখে নিন, ঠিক আছে? ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট কার্ড থেকে যদি আপনি পেমেন্ট করেন তাহলে কি হবে, এটাই।
ঠিক আছে? ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে আপনার একদিকে ইনভেন্টরি অ্যাসেট বাড়বে আর একদিকে লাইবিলিটি বাড়বে, তাই না? ক্রেডিট কার্ড কি লাইবিলিটি না? তাহলে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে আপনি ইনভেন্টরি অ্যাসেটও বৃদ্ধি পাবে, লাইবিলিটিও বৃদ্ধি পাবে। ক্রেডিট কার্ডের ব্যালেন্স জিরো থাকা মানে কি? লাইবিলিটি নাই। যখন ক্রেডিট কার্ডের ব্যালেন্স 500, তার মানে কিন্তু ওটা ওর ব্যালেন্স 500 না, আপনার লাইবিলিটি 500। ওকে, এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কাস্টমার এবং সাপ্লাই রিলেটেড ট্রানজ্যাকশনগুলো দেখলাম। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দিব এবং এটা বুঝিয়ে দিব, এটাই হচ্ছে আপনাদের বাসার কাজ। ওকে, সেটা হচ্ছে হ্যাঁ, এগুলো একটা আসছে, দুটোই চলে গেছে না, সুবিধা নেই, দুটো একই জিনিস। হ্যাঁ, দেখেন আপনাদেরকে একটা কাস্টমারের ডেটা দিলাম আর একটা হচ্ছে সাপ্লায়ারের ডেটা দিলাম, ঠিক আছে? এটা আসলে কি জিনিস এটা একটু বুঝিয়ে দিই, এটাই আপনাদের বাসার কাজ, এটা করে ক্লাস শেষ। এই কাস্টমারের যে ডাটাটা দিলাম আপনাদেরকে এর আগেও দিছিলাম কিন্তু আমি এটা, হ্যাঁ? দেখেন এখানে কি আছে, এখানে আমরা আপনাদেরকে যে লিস্টটা দিছি আমি কাস্টমারের, সেই লিস্ট কাস্টমারের লিস্টের নামে সবগুলো কাস্টমার এখানে আছে। এই লিস্টের বাইরে কিন্তু কেউ নাই, ওই লিস্ট ধরে এটা বানানো, ঠিক আছে? এখানে দেখেন বলছে কি এস্টিমেট, তাহলে আমরা কি করব, কুইক বুকে যে এস্টিমেটে যাব, এস্টিমেটে যে কাস্টমার সিলেক্ট করব হচ্ছে অ্যাডামো, নাম দেওয়া আছে, ঠিক আছে? অ্যাডামো ডেট সিলেক্ট করব হচ্ছে 2 অক্টোবর 2022। প্রোডাক্ট এন্ড সার্ভিস, প্রোডাক্ট সিলেক্ট করব এই তিনটা। কে বলছে 2021-এ? আপনি ইয়ে করে দেখেন, ডেট দেখেন। হ্যাঁ, 21-এ আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিস সব অ্যাজ অফ ডেট দেওয়া আছে 2021-এ, ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস একটা একটা করে সিলেক্ট করবো, 3 লাইনে 3টা, ঠিক আছে? এটার কোয়ান্টিটি কত হবে এবং এটার ট্যাক্স কত হবে, এটা দিয়ে আমরা ফার্স্টে সেভ অ্যান্ড ক্লোজ করব। এরপর আমরা এই এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করব। 7 অক্টোবর 2022 ডেট দিব, পারবো তো কনভার্ট করতে? না পারলে ভিডিও দেখবেন, ঠিক আছে? ডেট দিব, ডেট দিয়ে এটা ওই যে 50% সিলেক্ট করে 50% আগে আমরা ইনভয়েস করব। তারপরে আবার 10 অক্টোবর ডেট দিব, ডেট দিয়ে বাকি যে রেস্ট অফ দ্য যতটুকু প্রোডাক্ট থাকবে এগুলোকে আমরা ইনভয়েসে কনভার্ট করে ফেলবো। কনভার্ট করে তারপর আবার 15 অক্টোবর ডেট দিব, ডেট দিয়ে কি করব, ইনভয়েসটাকে কি করব, ফুল টাকা রিসিভ পেমেন্ট করব। পারবো না? না, ভুলে গেছেন অসুবিধা নেই, ভিডিওতে সব বলা আছে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন ক্লাস কয়টার, সেই কয়টার ভিডিও দেখে এটা করবেন। এবং এই যে এগুলা করলেন এগুলো স্কুল, হ্যাঁ 80% ফুল, হ্যাঁ 80% আপনি রিসিভ করবেন টাকা, বাকি 20% ওর নামে থেকে যাবে, অসুবিধা নেই। এখানে যা করতে বলা আছে আপনি তাই করবেন, এটা জাস্ট একটা নির্দেশনা, এটা দেখে যদি কাজ করতে না পারেন তাহলে তো আর হবে না। এটা ধরে ধরে কাজ করুন, প্রত্যেকটাই সেম আছে। রিসিভড বাই চেক আনডিপোজিটেড ফান্ড, রিসিভড বাই মানে কি, আপনাকে এই চেক আনডিপোজিটেড ফান্ড নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, এই নামে খুলে, অটো আছে না, আছে চার্ট অফ অ্যাকাউন্ট আছে। ওকে, না এগুলো আপনি ধরেন এখনই তো সব সলিউশন তাহলে হবে না, আপনি ট্রাই করেন আগে, তারপরে তো আমি সলিউশন করবো। এই জন্য এখন প্রশ্ন নাই, এখন আগে আপনি করেন, ভুল হোক সমস্যা নেই, তারপরে আমি আস্তে আস্তে আপনাকে সলিউশন করবো। এগুলো কি করবেন, এগুলো একটা করে করবেন আর নিচে যাবেন, নিচে নিচে কোন জায়গায়, ধরেন একটা ট্রানজ্যাকশনে যদি আমি যাই, ধরেন এই একটা ট্রানজ্যাকশন, হ্যাঁ যে কোনো একটা ট্রানজ্যাকশন যদি আমি ওপেন করি, এডিটে যাব, ওপেন করি, এই যে মোর আছে না, মোর, এই মোর থেকে দেখেন, না সরি, প্রিন্ট অর প্রিভিউ, এই যে প্রিন্ট অর প্রিভিউ, হ্যাঁ এখানে যদি আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ,
তাহলে একটা এস্টিমেট করবেন, করার পর এটাকে প্রিন্ট প্রিভিউ থেকে এটা ডাউনলোড করে রাখবেন, এটাকে ইনভয়েসে কনভার্ট করবেন, প্রিন্ট প্রিভিউ থেকে এটা ডাউনলোড করে রাখবেন, এটাকে আপনি বিল দিবেন মানে পে বিল করবেন বা রিসিভ পেমেন্ট করবেন, এটাকে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কাজের স্যাম্পল, এগুলো ডকুমেন্ট। ওকে, এগুলো আমাকে পাঠাবেন যে ভাই আমরা কাজ করতেছি। এটা গেল কাস্টমারের ক্ষেত্রে। সেম সাপ্লায়ারের ক্ষেত্রে দুটো ডকুমেন্ট আপনাদের দিচ্ছি এক্সেল ফাইল থেকে। হ্যাঁ, সেম সাপ্লায়ারের ক্ষেত্রে এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ইয়াতে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার থেকে নামাই নেবেন। ঠিক আছে, নিয়ে এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আজকের ক্লাস শেষ। আমরা বসে আছি, আমাদের ক্লাস নিতে হবে। আপনাদের